তোমরা সবাই কানেক্টেড হয়েছো? জি স্যার। কতজন কানেক্টেড হয়েছো? সালাম আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমে আমরা দুঃখ প্রকাশ করতেছি ডাটাগত কারণে আমাদের অতিথি আজকে সময় মতো সংযুক্ত হতে পারে নাই। আলোকিত মানুষের সাথে দীপশিখা সংলাপের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফুরকান কুতুবী, শিক্ষার্থী আহসানুল্লাহ বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয়। আপনারা অনেক ধৈর্য ধরে এখন অপেক্ষা করতেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। আমরা জানি আপনারা কুতুবদিয়ার বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন, অনেকে কক্সবাজার থেকে দেখতেছেন, অনেকে চিটং থেকে দেখতেছেন, অনেকে ঢাকা থেকে দেখতেছেন, অনেকে দেশের বাইরে থেকে দেখতেছেন। সকলকে আবারও স্বাগত। আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, কুতুবদিয়ারি সন্তান, কুতুবদিয়ারি কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালনকারী সাবেক সচিব আমম্ম নাসির স্যার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। কেমন আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন না? সবাই ভালো আছেন? আছি স্যার, আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের অনেকেই ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, হয়েছে এই জন্য একটু সময় লেগেছে, একটু সময় লাগলো। অনেক সময় টেকনোলজি বিট্রে করে তো। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের অনেকেই অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছেন। সকলের উদ্দেশ্যে আপনার শুভেচ্ছা বক্তব্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এটা অর্গানাইজ করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পার্টিকুলারলি দীপশিখার যারা সদস্য, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর যারা এখন কানেক্টেড হয়েছেন, লাইভে দেখতেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আশা করছি আজকে অনেক বিষয়ে আমরা আলাপ করতে পারবো। আমার খুব ভালো লাগছে যে এই কোভিড সিচুয়েশনে আমরা তো অনেক দিন ধরে বাসায় বন্দি, সে মার্চ মাস থেকে তো বাসার থেকে বাইরে হই না। শুধু রমজানের ঈদের নামাজটা পড়ার জন্য একটু আমাদের এখানে বিল্ডিং কমপ্লেক্সের নিচে 3 তলা গিয়েছিলাম, এছাড়া আমি আর বাসার থেকে একদম বাইরে হইনি। তো আজকে ভালো লাগছে যে এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ আমরা ঢাকাতে থাকলেও মনটা তো পড়ে থাকে নিজের গ্রামে, ওখানেই তো পড়ে থাকে আমার তৃণমূলে, যেখানে আমার রুট, যেটা আমার মূলেই তো আমার মনটা পড়ে থাকে। যখন দেখি সবাইকে দেখি ভালো লাগে যে আজকে যে অন্তত এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটু ইন্টারাকশন করতে পারবো, সবার সাথে কথা বলতে পারবো, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে পারবো। আমার সম্পর্ক কিছু জানা যাবে, আমি আপনাদের সম্পর্ক কিছু জানবো। সব কিছু মিলিয়ে আশা করছি ইনশাল্লাহ আজকে ইন্টারাকশনটা ভালোই হবে। তবে আমরা বোধ 15টা মিনিট লস করেছি, প্রথম এটা একটা গেছে গ্রেট লস, ক্ষতি হয়ে গেল টেকনোলজিক্যাল কারণে, যে 15 মিনিট দেরিতে শুরু করলাম, একটু ক্ষতি হয়ে গেল। এটা আমরা ইনশাল্লাহ পুষিয়ে নেব। তো আমি এই প্রোগ্রামটা দেখলাম যে আমাকে দিয়ে প্রথম শুরু, এই যে দীপশিখার যে এই প্রোগ্রামটা, আমি দেখলাম যে আজকে প্রথম পর্ব আমাকে দিয়ে শুরু। ধন্যবাদ জানাই আমাকে দিয়ে শুরু করার জন্য। আপনাদের কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে, তাইলে বোধহয় কোনো প্রশ্ন থাকে, তাইলে বোধহয় আলোচনা করতে একটু সুবিধা হবে আর কি। আমি এভাবে খাপ ছাড়া ওপেন ডিসকাশন না করে কিছু জিজ্ঞাসা যদি থাকে, তাইলে আমার জন্য সুবিধা আলোচনা করতে। স্যার, আপনাকে অনেকেই কুতুবদিয়া থেকে দেখতেছেন, অনেকেই চট্টগ্রাম থেকে দেখতেছেন। মুমেন আকসা ভাই আপনার জন্য শুভকামনা জানিয়েছেন, অনেকে আপনাকে সালাম জানিয়েছেন। স্যার, প্রথমেই আমরা শুনবো আপনার জীবনের গল্প। কুতুবদিয়ার ধুলোমাখা পরিবেশ থেকে উঠে এসে মন্ত্রণালয় পর্যন্ত, সচিব পর্যন্ত, এবং আপনার এই দীর্ঘ জীবনের গল্প, উঠে আসার গল্পটা আমরা প্রথমেই শুনব। আসলে আমি তো একদম বাল্যকালে প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত, ওই যে আমি কুতুবদিয়া, এই যে আমাদের যে হাই স্কুলটা আছে, ওটার যে অ্যাটাচড প্রাইমারি আছে, অ্যাটাচড একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে পড়েছি। ওখানে আসলে তখনকার আমলে ব্যাপারটা ছিল এরকম
যে আমাদের আম্মা যখন বাপের বাড়ির নাইর যেত, আমরা গিয়ে ওখানে 3 মাস থাকলেও 3 মাস আবার নানার বাড়ির স্কুলে ভর্তি হতাম। আবার যখন উনি ফেরত আসতেন তখন আবার আমরা ফেরত এসে আবার এখানে কুতুবদিয়া স্কুলে পড়তাম। এই আসা যাওয়ার মধ্যে কিন্তু ক্লাস 4 পর্যন্ত আমি তো পড়েছি কুতুবদিয়া হাই স্কুল, প্রাইমারি স্কুলে পড়েছি, অ্যাটাচ প্রাইমারি যেটা, ওটাতেই পড়েছি। আবার ক্লাস 5-এ কিন্তু আমি আবার আমার নানার বাড়ি ওখানে চকরিয়ায় দরবসকাটায় চলে গেছি, ওখান থেকে ক্লাস 5 পড়েছি। ক্লাস 6-এ চলে গেলাম পেকুয়া হাই স্কুলে। আমার আব্বা তো পেকুয়া হাই স্কুলের তখন হেডমাস্টার ছিলেন, পড়ালেখা করছি, হোস্টেলেই থাকতাম। ওখান থেকে লেখাপড়া করে ক্লাস 9-এ কিন্তু আমি যখন ক্লাস 9-এ এসে পরীক্ষা দেব, তখন আমার আব্বা আবার বদলি হয়ে কুতুবদিয়া হাই স্কুলের হেডমাস্টার হলেন। আমিও চলে আসলাম। আমার একটা আসার পরে কুতুবদিয়াতে ক্লাস 9-এ ফাইনাল পরীক্ষার একটু আগে আসলাম। আসার পরে আমার চিন্তা হলো যে পেকুয়া হাই স্কুলে তো সবসময় ক্লাসে প্রথম হয়েছি পরীক্ষায়, অ্যানুয়াল পরীক্ষায়, এখন কুতুবদিয়া এসে এখন ক্লাস 9-এ ফার্স্ট হতে পারবো কি না, এটা ছিল আমার একটা বড় দুশ্চিন্তার বিষয়। কারণ স্টুডেন্ট যারা আছে আমার সহপাঠী, তাদের মধ্যে ভালো খারাপ কে কীরকম তো আর জানি না। 2জন কম্পিটিটরের কথা শুনলাম যে 2জন আমার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কম্পিটিটর হতে পারে ক্লাস 10-এ ওঠার সময়। তো যাই হোক, পরীক্ষা দিয়ে আমি আবার সেই প্রথম স্থান অধিকার করলাম, এইটা আমাদের ক্লাস 9 থেকে 10-এ যাওয়ার সময়। যখন ক্লাস 10-এ উঠলাম, ওই যে তখন যে এসএসসি পরীক্ষা, যেটা তখনকার আমলে এটা ম্যাট্রিক পরীক্ষা বলতে হয়, এসএসসি পরীক্ষার আগে তো টেস্ট পরীক্ষা হয়, কেউ এটাকে অ্যালাউ পরীক্ষাও বলতো তখন ওখানে। তো টেস্ট পরীক্ষা আমার মনে আছে, আমি টোটাল 626 নম্বর পেয়েছিলাম। আমার একদম পরিষ্কার মনে আছে এটা, 626 নম্বর পেয়ে আমি টেস্ট পরীক্ষায় ফার্স্ট হলাম। তো রেজাল্টটা ওই যে আমাদের এখন যে কুতুবদিয়া হাই স্কুল আছে ওখানে দেওয়ালের মধ্যে টাঙিয়ে দিয়েছে। তো আমি রেজাল্ট দেখছিলাম, আমাদের এক সিনিয়র বড় ভাই যিনি কলেজে পড়তেন, নামটা মনে আসছে না এখন, বাড়ি ওনার ধরুন, উনি ওখানে দেখে আমাকে দেখলেন যে এটা কি তোমার রোল নাম্বার? আমি বললাম যে আমার। তুমি 626 পেয়েছো, তো তুমি দেখবা মেট্রিক যখন ফাইনাল পরীক্ষা দিবা এটা 700-র উপরে চলে যাবে, স্কুলে একটু কড়াকড়ি করে 700-র উপরে চলে যাবে। আমার কাছে কথাটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই যে আমি 626 পেলাম, এই যে আবার যখন মেট্রিক পরীক্ষা দিব 700-র উপরে চলে যাবে। পরে দেখলাম যে ঠিকই মেট্রিক পরীক্ষা দিয়ে আমি বোর্ডে 3য় স্থান অধিকার করলাম, স্ট্যান্ড করলাম 3য়। আমার মনে হয় না যে কুতুবদিয়া হাই স্কুলে আমার আগে বা পরে আর কেউ প্লেস পেয়েছে বলে আমার জানা নেই। তা আমি কুমিল্লা বোর্ডে 3rd হলাম। কিন্তু 3rd হওয়ার পরে আমি যখন রেজাল্টটা হলো, যোগাযোগ ব্যবস্থা এত খারাপ ছিল, আমি একদিন পরে কে একজন টেলিগ্রাম দিয়েছে যে কুতুবদিয়া হাই স্কুল থেকে এতজন, দুজন ফার্স্ট ডিভিশন পেয়েছে, একজন ফার্স্ট ডিভিশন পেয়েছে, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। স্ট্যান্ড করেছি এটা জানি না, কিন্তু এই ফার্স্ট ডিভিশনের খবর শুনে আমি খুশিতে আমার নানার বাড়ি চলে গেছি, নানা নানির সাথে দেখা করার জন্য চকরিয়া। তারপরে 4 দিন পরে যখন আমি ফেরত আসি, তখন স্টিমারে, বদরখালি থেকে স্টিমারে আসতে হতো, কক্সবাজার চিটাগং স্টিমার সার্ভিস আছে। তো আমি যখন স্টিমারে উঠি তখন দেখি যে স্টিমারের লোকজন একদম এক পাশে দাঁড়িয়ে আমাকে রিসিভ করার জন্য এক সাইডে চলে আসছে অনেক লোক। এবং সামনে দেখলাম আমার তখনকার মরহুম শ্রদ্ধেয় শিক্ষক মাস্টার মফিজুর রহমানকে দেখলাম, উনি আমাকে একদম বুকে জড়াইয়া ধরলেন। আর স্টিমার থেকে দেখাচ্ছে সবাইকে যে এই ছেলেটা উঠতেছে, সেই কিন্তু বোর্ডে 3rd স্ট্যান্ড করেছে। আমি কিন্তু জানি না ওনারা পত্রিকায় দেখেছে আমার নাম, আমি তো জানি না, ওখানে গ্রামেতে পত্রিকা যায় না অনেক, আমি জানি না আমি প্লেস পেয়েছি। স্টিমারে ওঠার পরে আমাকে পত্রিকা দেখালো যে তুমি স্ট্যান্ড করেছো, ওই তখনই আমি জানলাম 4 দিন পরে যে আমি প্লেস পেয়েছি, বোর্ডে স্ট্যান্ড করেছি। 4 দিন পরে আমি জানলাম আমি বোর্ডে স্ট্যান্ড করেছি। এই ছিল আমাদের যোগাযোগের অবস্থা। কারণ আমি যে স্ট্যান্ড করবো এটা আমার কোনো ধারণাও ছিল না। তখন তো বোর্ড ছিল 4টা, ঢাকা, চিটাগং, রাজশাহী, যশোর, 4টা বোর্ড ছিল। সিলেট টিলেট এগুলো সব কুমিল্লা বোর্ডের আন্ডারে ছিল, আমরা যেখানে স্ট্যান্ড করেছি বলে যেটা বোর্ড থেকে। কারণ আমার তো ধারণাই ছিল না যে আমার চাইতে ভালো
স্টুডেন্ট কোন কোন স্কুলে কোথায় কোথায় আছে, কীরকম লেভেলের স্টুডেন্ট আছে কম্পিউটার, আমি তো জানি না, তো আমি স্ট্যান্ড করবো কিনা তার আমি জানি না, কিন্তু আল্লাহর রহমতে প্লেস পেলাম। ওই সময় কিন্তু কুতুবদিয়ার আরেকটা মেয়ে কক্সবাজার গার্লস স্কুল থেকে স্ট্যান্ড করেছিল, 8th হয়েছিল, ওর বাড়ি কিন্তু কুতুবদিয়া, কিন্তু ওরা কক্সবাজারে সেটেল, ডাক্তার সরোয়ারের ছোট বোন, সেও কিন্তু বোর্ডে 8th স্ট্যান্ড করেছে। আমি যখন 3rd হই, সে আবার মেয়েদের মধ্যে বোর্ডে প্রথম হয়েছিল। এইটা অনেকের কুতুবদিয়ার অনেকের হয়তো মনে নাই, সে কিন্তু বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছিল অ্যামং দ্য গার্লস কুমিল্লা বোর্ডে। যা হোক, আমার ওই সাফল্যের বিষয়টি বলতে গেলে আমি বলবো, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পাওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমাকে যখন স্ট্যান্ড করলাম, কক্সবাজার কলেজের প্রিন্সিপাল শামসুল হুদা সাহেব আমার আব্বার কাছে চিঠি লিখলেন, তখনকার মরহুম শামসুল হুদা সাহেব, যে আপনার ছেলেটাকে আমার কলেজে দেন, কক্সবাজার কলেজ মাত্র নতুন হয়েছে, আপনার ছেলেকে আমি, কলেজ তো ফ্রি থাকবেই, হোস্টেল ফ্রি থাকবে, সব কিছু ফ্রি, আমরাও এক্সট্রা কিছু স্টাইপেন্ড দেবো, আপনার ছেলেটাকে আমার কলেজে দেন। যা হোক, আমার আব্বা রাজি হন নাই, আমি চিটাগং কলেজে ভর্তি হলাম। আমাকে অনেকে নটরডেম কলেজে পড়ার জন্য সুপারিশ করেছিল, আমি কেন জানি আমার কাছে নটরডেম কলেজে আসাটা পছন্দ হয় না, আমি চিটাগং কলেজে লেখাপড়া করলাম। এই যে চিটাগং কলেজে লেখাপড়া করলাম, এটা কিন্তু আমার জন্য একটা বিশাল ফাউন্ডেশন। একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করলে লেখাপড়ার যেমন গুণগত মান বাড়ে, তাছাড়াও অনেক ভালো স্টুডেন্টদের সাথে একসাথে পড়ালেখা করার কারণে একটা ইন্টারাকশন ভালো হয়। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমরা যখন বাংলাদেশ সরকারের সচিব হই, চিটাগং কলেজ থেকে আমরা একসাথে লেখাপড়া করেছি, একই ব্যাচে লেখাপড়া করেছি, এরকম 8 জন সচিব ছিলাম একসাথে, 8 জন, ইটস এ রেকর্ড। একসাথে ক্লাসমেট 8 জন একটা সরকারের সচিব হিসাবে দায়িত্ব পালন করা একটা কলেজ থেকে, এটা কিন্তু একটা সাংঘাতিক রেকর্ড বলবো আমি। এই চিটাগং কলেজে পড়ার কিন্তু যে আমাদের বন্ধু বান্ধব অনেক কানেকশনস অনেক ভালো ভালো থাকে। এই চিটাগং কলেজে পড়ার কারণে ভালো ভালো শিক্ষকের কাছে লেখাপড়া করেছি, আমার মন মানসিকতা অনেক উন্নত হয়েছে, আমার ভিশন অনেক উন্নত হয়েছে, চিন্তাভাবনা অনেক উন্নত হয়েছে। এই যে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার কিন্তু এটা একটা সাংঘাতিক একটা অবদান আছে। আমরা মাত্র কুতুবদিয়ার মাত্র 2 জন স্টুডেন্ট ছিলাম চিটাগং গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছি, ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি মাত্র 2 জন, আমি আর জগৎবন্ধু দাস, যে বর্গুবেরি, আমরা 2 জন মাত্র লেখাপড়া করতাম চিটাগং কলেজে ক্লাসমেট। আর কুতুবদিয়ার কোনো ছেলে কিন্তু আমাদের সময় ভর্তি হতে পারে নাই, চান্স পায়নি, তখন তো ভর্তি কড়াকড়ি ছিল, চান্স পায়নি। যাই হোক, আমার মনে আমার নানা চাইতো আমি ব্যারিস্টার হই। আমার নানার একটা সাথ ছিল, জমিদার মানুষ, চকরিয়া বাড়ি, ওনারা ওই যে বিভিন্ন জায়গায় জমি ব্যারিস্টারের কাছে দৌড়াদৌড়ি করছে, তো ওনারা উনি খুবই ইনফ্লুয়েসড হয়েছিলেন যে আমার নাতি লেখাপড়ায় ভালো, ওনাকে ব্যারিস্টার বানাতে হবে। উনি আরেকটু ইনফ্লুয়েসড হয়েছিলেন, তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো, ভেরি ইয়াং ফরেন মিনিস্টার অফ দি দেন পাকিস্তান, জুলফিকার আলী ভুট্টো। তখন স্বাধীনতা সংগ্রামের বিষয়টা ওইভাবে তো আর আসে নাই, আমি 68-এর কথা বলছি। তো আমার নানা ভুট্টুকে দেখে, ভুট্টুর চাল চলন কথাবার্তা দেখে আমার নানা খুব ইমপ্রেস ছিল। আমার বলতো যে তোমার ভুট্টুর মতো একজন ব্যারিস্টার হতে হবে, আমাকে এটা সবসময় উনি বলতেন। তো যাই হোক, আমি কিন্তু ব্যারিস্টার হব, এটা আমার কিন্তু ভিতরে লক্ষ্য ছিল। কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার পরে কেন জানি আবার এই যে একটা আমলা হওয়ার শখ একটা মনের মধ্যে পুষলাম, যে দেখে দেখে ভালোই লাগলো যে আমলাগিরি তো মন্দ না, মোটামুটিভাবে সরকারের সচিব টচিব এরা তো বেশ ভালো মান মর্যাদা নিয়ে থাকে। কেন জানি ব্যারিস্টার হওয়ার চাইতে তখন আমার কাছে মনে হয়েছে, কারণ অনেক ব্যারিস্টারকে দেখেছি যে ওই চেম্বারের মধ্যে বসে থাকে বিকালবেলা, এই মক্কেল নিয়ে নানা রকম ডিলিংস করে, নানা ধরনের মক্কেল নিয়ে ডিল করে, এগুলো আমাকে বেশিটা ইমপ্রেস করে নাই। পরে আমি দেখলাম যে না, যে সিভিল সার্ভেন্ট হতে পারলে এটাই বোধহয় ভালো। এই যে আমার জীবনে কিন্তু এটা 4র্থ চাকরি, আমি যে সিভিল সার্ভেন্ট হলাম, এটা আমার 4 নম্বর চাকরি। আমি প্রথম কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনার্স পাশ করার পরে যখন মাস্টার্স পরীক্ষা দিলাম,
মাস্টার্স পরীক্ষা দিয়ে আমি একটা বিদেশি কোম্পানিতে ডানকান ব্রাদার্সে ইন্টারভিউ দিলাম চা বাগানের ম্যানেজার হওয়ার জন্য। এটা ইন্টারভিউ দিলাম, তখন আমার মাস্টার্সের রেজাল্ট হয়নি, অনার্স পাস। এবং ডানকান ব্রাদার্সে বিদেশি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন মিল মার্ডক, হি ইজ এ ব্রিটিশ, উনি একটা ফরেনার। উনি ইন্টারভিউ নিলেন, নেওয়ার পরে উনি আমাকে সিলেক্ট করলেন। ঢাকাতে ইন্টারভিউ হলো, অনেক মাস্টার ডিগ্রি পাস, অলরেডি পাস, আমি তো পাস করি না, তখন আমার রেজাল্ট হয়নি। অনেক যারা পাস করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ওদের অনেককে বাদ দিয়ে কিন্তু উনি আমাকে সিলেক্ট করলেন। আমি চা বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ডানকান ব্রাদার্সে যোগ দিলাম। তো বেশি দিন করতে পারি নাই, কিছুদিন করার পরে আমার কাছে ভালো লাগে নাই, কারণ একদম জঙ্গলের মধ্যে, গার্ডেনের মধ্যে থাকতে হয়, দুনিয়ার থেকে বিচ্ছিন্ন। যদিও এটা একটা অনেকটা সাহেবি চাকরি, হেড টেপ পরে, হাফ প্যান্ট পরে, হাতে লাঠি নিয়ে, এক ধরনের একটা জমিদারি স্টাইলের একটা চাকরি, চা বাগানের ম্যানেজারি করা, অনেককে এটা আকর্ষণ করে। এটা আমার কাছে ভালো লাগে না, এই চাকরিটা আমি ছেড়ে দিলাম। আয়সা যোগ দিলাম, তখন একটা দ্বীপ উন্নয়ন বোর্ড ছিল। তখন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, উনি একটা দ্বীপ উন্নয়ন বোর্ড করেছিলেন। বাংলাদেশের 6টা দ্বীপ, যে কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, রামগতি, এই 6টা দ্বীপের উন্নয়নের জন্য উনি একটা বোর্ড করেছিলেন, উন্নয়ন বোর্ড করেছিলেন। আমি ওই উন্নয়ন বোর্ডে ইন্টারভিউ দিয়ে প্ল্যানিং অফিসারের দায়িত্ব নিলাম, প্ল্যানিং অফিসার হিসাবে চাকরি নিলাম। 6 মাসের মতো প্ল্যানিং অফিসারের চাকরি করেছি। ওই চাকরি করার সময় আমি বিসিএস পরীক্ষা দিলাম। কিন্তু এই যে প্ল্যানিং অফিসারের, অফশোর আইল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, উপকূলীয় দ্বীপ উন্নয়ন বোর্ডের প্ল্যানিং অফিসার থাকতেই আমি বিসিএস পরীক্ষা দিলাম। দেওয়ার পরে বিসিএসে পাশ করে গেলাম। বিসিএস এর রেজাল্ট হওয়ার আগে আমি আবার বিশ্ববিদ্যালয়ে জয়েন করার জন্য ডাক পেলাম অ্যাডক ভিত্তিতে। আমাকে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে বললো যে আপনি আমাদের এখানে জয়েন করেন, ইফ ইউ আর ইন্টারেস্টেড। আমি বললাম যে হ্যাঁ, রাজি। আমি তখন বিসিএস এর রেজাল্ট হওয়ার আগে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আবার লেকচারার হিসাবে যোগ দিয়ে ফেললাম চিটাগাং ইউনিভার্সিটিতে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। তখনকার দিনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য, চাকরির জন্য তদবির করা লাগতো না। যারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়, এদেরকে ওরা নিজেরাই চাকরি ডেকে নিয়ে নেয়। নেওয়ার পরে বলে যে তোমরা পরে রেগুলারাইজ করে নেবে, অ্যাডভার্টাইজমেন্ট করে আগে জয়েন করো। এখনকার মতো তদবির করে ফার্স্টকে ডিঙ্গাইয়া, সেকেন্ডকে ডিঙ্গাইয়া, নিচের থেকে গিয়া চাকরি নেওয়া, এটা কিন্তু আমাদের সময় ছিল না। এখন বেসড অন দি রেজাল্টস তখন এই চাকরিটা হতো বিশ্ববিদ্যালয়ে। সেভাবে আমি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের লেকচারার হিসাবে যোগ দিলাম। ওই যে প্ল্যানিং অফিসার থাকতে দ্বীপ উন্নয়ন বোর্ডের, তখন যে বিসিএস পরীক্ষা দিলাম, এটা রেজাল্ট হইতে হইতে বছর দেড়েক চলে গেল। তখন এই ইউনিভার্সিটি লেকচারার থাকতে থাকতে কিন্তু বিসিএস এর রেজাল্টটা হলো, পাস করলাম বিসিএস পরীক্ষায়। আমি ইউনিভার্সিটির টিচার থাকতে, পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে সিভিল সার্ভিসে জয়েন করলাম। এই আমার 4র্থ চাকরি। আমাদের সময় এই যে প্রাইভেট সেক্টর এত ডেভেলপ ছিল না। এখন তো বেসরকারি অনেক ব্যাংক আছে। এরশাদ সাহেব 1983-তে প্রথম বেসরকারি ব্যাংক চালু করেন, আইএফএসসি ব্যাংক দিয়ে। এখন তো অনেক ব্যাংক আছে। তখন প্রাইভেট সেক্টরগুলো এত ডেভেলপ ছিল না। সরকারি চাকরি ছাড়া বেসরকারি খাতে কোনো ভালো চাকরির সুযোগ ছিল না। যারা চাকরি করতো সরকারি বেস্ট ছেলেরা আইদার ইউনিভার্সিটির টিচার হতো অথবা সিভিল সার্ভিসে যেত। আর নাহলে প্রাইভেট ব্যাংকিং সেক্টরে ভালো 4টে মাত্র ব্যাংক ছিল, সরকারি ব্যাংক। কারণ কেউ কেউ এই সরকারি ব্যাংকে ঢুকেছে বা বাংলাদেশ ব্যাংকে ঢুকেছে, এই ছিল চাকরি। এর বাইরে কিন্তু তেমন কোনো ভালো চাকরির কিন্তু এর সুযোগ ছিল না তখনকার আমলে। তো যাই হোক, আমি তো সিভিল সার্ভিসে চলে আসলাম আমার এই 4র্থ চাকরিতে। তো আমার একটা সবসময় জিদ ছিল যে এই প্রতিযোগিতার মধ্যে টিকে থেকে আমাকে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে। যেভাবে হোক আমি যোগ্যতা ইনশাল্লাহ লেখাপড়ার সময় প্রমাণ করেছি। কুতুবদিয়া থেকে যখন বোর্ডে স্ট্যান্ড করতে পেরেছি, 3rd স্ট্যান্ড করতে পেরেছি কুতুবদিয়া হাই স্কুল থেকে, তো আমার একটা ধারণা হলো যে আমি যে কোনোখানে ইনশাল্লাহ কোয়ালিফাই করতে পারবো। আমার কুতুবদিয়া থেকে ম্যাট্রিক পাস করার পরে চিটং কলেজে যখন গেলাম, এটা তো ঘাবড়ে গেলাম কেন না, ওখানে দেখি যে আমাদের ক্লাসমেটরা যারা সান ক্লাসিক স্কুল থেকে পাস টাস করে আসছে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস করে আসছে,
তারা ক্লাসে কথাবার্তা ইংরেজিতে যেভাবে কথাবার্তা বলে, তাদের যে টিচারের সাথে বা তাদের বন্ধু বান্ধবের সাথে যে ইংরেজিতে যেভাবে কথা বলে, আমরা যারা গ্রামে পড়ালেখা করেছি তাদের তো সেরকম ইংরেজিতে কথা বলার অভ্যাস নাই। তা আমি বললাম যে আমরা তো স্ট্যান্ড করে আসলাম গ্রামের থেকে, এসে এগুলা যেত সুন্দর ইংরেজি বলে, তাহলে আমরা তো ইন্টারমিডিয়েটে জানি কোথায় হারিয়ে যাব নাকি। কিন্তু পরে দেখা গেল যখন ফার্স্ট টার্মিনাল পরীক্ষা দিলাম, ওরা কিন্তু আবার কম্পিটিশনে পারেনি। আমরা ঠিকই আবার আই কুড প্রুভ মাই ওয়ার্ক, আমার যোগ্যতা আবার আমি ছাপ আমি রাখতে পেরেছি। এই যে একটা জিদ আমার মধ্যে ছিল যে আমাকে স্টাবলিশড হতে হবে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে পশ্চিমা দেশে, বিশেষ করে আমেরিকাতে, ইউকেতে, কানাডাতে দেখবেন যে খেলাধুলা, স্পোর্টসে, টেনিস বলো, তারপরে যে অন্যান্য খেলাধুলার মধ্যে সুইমিং সব যারা কালো ব্ল্যাকস তারা কিন্তু লিডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, তারা অলিম্পিক চ্যাম্পিয়ন, তারা একদম টেনিস খেলার দেখা যাবে যে কালোরা। এটা কারণটা কি? আমেরিকাতে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কালোদেরকে একটু তারা হেয় করতে চায়, ডাউনগ্রেড করতে চায়, সাপ্রেস করতে চায়। তো কালোরা করে কি, যে আমি যদি খেলাধুলা বা অন্যান্য এক্সট্রা একাডেমিক এরিয়াতে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড যোগ্যতা প্রমাণ করতে পারি, আলটিমেটলি আমার একটা স্বীকৃতি আসবে। ওরা ওইভাবে কিন্তু যে কোনো একটা লাইনে তারা কিন্তু সেরা হওয়ার চেষ্টা করে। তো আমি যাই হোক, আমি আমার আব্বার কাছ থেকে খুব উৎসাহ পেয়েছি এবং ওনার কাছ থেকে সাহস পেয়েছি, এবং নিজের সবসময় চেষ্টা করেছি যে জীবনে যাতে প্রতিষ্ঠিত হতে পারি। একটা বিষয় আমার মাথার মধ্যে সবসময় ছিল, আমার সময় আমার অনেক বন্ধু বান্ধবরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে, রাজনীতি করতো, মিছিল স্লোগান এই সমস্ত থাকতো। আমার একটা ধারণা ছিল, আমি অনেক বড় বড় লোকের জীবনী তখন পড়েছি, যে রাজনীতি যদি করতেই হয় আদৌ, আমার করার কোনো খায়েশ ছিল না, করতে হয় লেখাপড়া শেষ করে করব। কারণ আমি একদিকে লেখাপড়া করতে থাকবো, আরেকদিকে রাজনীতিতে সম্পৃক্ত হবো। আমি বুঝলাম যে এবং যারা আমাদের সাথে রাজনীতি করতো তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা দেখতাম হোস্টেলে যখন থাকতাম, এদের কোনো খাওয়ার ঠিক নাই, নাওয়ার ঠিক নাই, ক্লাসের ঠিক নাই, লেখাপড়ার ঠিক নাই। তো দেখলাম যে রাজনীতি করলে আমার হয়তো এক সফলতা আসতেও পারে, কিন্তু বিশাল একটা ঝুঁকির ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে। তা আমরা তো যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছি, আমি সেই রিস্কে যেতে চাই নাই। আমার ধারণা ছিল যে আমি সেভাবে রাজনীতির আমি যাবই না, আমি আর সেদিকে আর যাই নাই। তো আমি একদম সম্পূর্ণ নিজের যোগ্যতা বলে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে এবং নিজের যোগ্যতা বলে, আমার পিতার আশীর্বাদ এবং ওনার কি বলবো প্যাট্রোনেজের পৃষ্ঠপোষকতা, এগুলা নিয়ে কিন্তু আমি এগিয়ে গেছি এবং ইনশাল্লাহ কামিয়াব হয়েছি। যেখানে গিয়েছি এখানে চাকরিতে আসার পরও আল্লাহর রহমতে কেউ আমাকে পিছনে ফেলতে পারেনি। আমার বন্ধুবান্ধব যে চাকরিতে আসার পরও বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে গেছি, ইনশাল্লাহ এই যে ইভেন সিভিল সার্ভিসে পাশ করার পরে যখন ট্রেনিং নিলাম, ফাউন্ডেশন ট্রেনিং নিলাম, এই যে এখানে শাহবাগে সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি, এখানে বিভিন্ন সার্ভিসের আমরা 62 জন অফিসার ট্রেনিং করেছি। আমি ওই 62 জনের মধ্যে ফার্স্ট হয়েছি ট্রেনিংয়ের মধ্যে, চাকরিতে যোগ দিয়েই। ডেপুটি সেক্রেটারি হওয়ার পরে এই যে পিএটিসি আছে, ওখানে একটা ট্রেনিং কোর্স হয় 2.5 মাস 3 মাসের, এটাকে এই যে এসিএডি বলে, অ্যাডভান্স কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা পিএটিসিতে 2.5 মাস, এখানে সব ডেপুটি সেক্রেটারি, এটা সরকারের যারা উপসচিব থাকে তাদের একটা ট্রেনিং হয় 3.5 মাসে। তো ওখানেও আল্লাহর রহমতে আমি ফার্স্ট হয়েছি। আমার নাম এখানেও ওয়ালের মধ্যে খোদাই করা আছে পিএটিসিতে, যে বেচে ফার্স্ট হয়েছে। 36 এসিএডিতে আমি ফার্স্ট, যারা ফার্স্ট হয় তাদের নামটা ওখানে লেখা থাকে পার্মানেন্টলি, আমার নাম ওখানেও লেখা আছে। আল্লাহর রহমতে যেখানে গেছি নিজের যোগ্যতা ছাপ রাখতে পেরেছি আমি, এবং নিজের যোগ্যতা বলেই ইনশাল্লাহ পর্যন্ত আসছি সবার দোয়ায়। তবে একটা জিনিস আমি সবসময় খেয়াল রেখেছি, আমি কিন্তু আমার এলাকা, আমার আত্মীয় স্বজন, গরিব হোক আর ধনী হোক,
এদেরকে কোনো সময় আমি দূরে সরিয়ে দিইনি, এবং সবসময় যোগাযোগ না রাখতে পারলেও মনের মধ্যে এদের একটা স্থান আমার সবসময় ছিল। আমার প্রেফারেন্স বিশেষ করে গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদের কথা আমি সবসময় খেয়াল রেখেছি, এখনো রাখি। তারা জানে যে এদের সাথে একটা আমার তাদের ভীষণ একটা বিশাল একটা সাপোর্ট আছে, এটা জানে তারা। তা আমি এই কাজটা করি। স্যার, অনেকেই কমেন্ট করছেন, আমি কতগুলো কমেন্ট নিতে চাচ্ছি। জি, আহ, শুনতে স্যার, অনেকেই প্রশ্ন করেছেন, আপনার কাছে কতগুলো প্রশ্ন জানতে চেয়েছেন। আমি আপনার কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি কয়েকটা প্রশ্ন। দাম যে এখন একটা প্রশ্ন আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে ইয়াসির আরাফাত ভাই বলেছেন যে আপনার বিদ্যুৎ এবং বেদিবাতের এই সমস্যা নিয়ে। স্যার, আপনি প্রশ্নটা যদি করতে পারেন একটু দেখে আমাদের অ্যান্সারটা করবেন। স্যার, আপনি প্রশ্নটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন? ওই যে এখানে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার একটা কথা হচ্ছে। এখন আমি 2004 সালে আমি কুতুবদিয়াতে এই সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ নেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। তখন আমি ছিলাম জ্বালানি সচিব। অনেক চেষ্টা করেছি। সচিবদের কিছু সীমাবদ্ধতা থাকে। আমরা ভিতরে ভিতরে যতই এলাকার জন্য কাজ করি না কেন, ওপেনলি বলতে পারি না যে এটা আমার এলাকার জন্য এই কাজটা করতে হবে, তাহলে এটা কিন্তু দোষ হিসাবে গণ্য হবে। কারণ আমি তো সারা বাংলাদেশের সচিব, একটা এলাকার জন্য আমি এভাবে নগ্নভাবে কোথাও ওপেনলি বলতে পারি না বা কাজ করতে পারি না। খুব বুদ্ধিমত্তার সাথে গোপনে গোপনে এলাকার জন্য কাজ করা লাগে সচিবদের। রাজনীতিবিদদের সুবিধা হলো, মন্ত্রীদের সুবিধা হলো তাদের একটা কনস্টিটিউয়েন্সি থাকে, তারা ভোটে নির্বাচিত হয়, এলাকার কথা বলতে পারে, তারা দাঁড়িয়ে বলতে পারে আমার এলাকার জন্য এটা চাই, আমার এলাকা কনস্টিটিউশনের জন্য এটা। তারা যেভাবে বলতে পারে, আমরা কিন্তু বলতে পারি না আমার দ্বীপের জন্য এটা চাই, এটা সরকারি কর্মচারী এটা বলতে পারবে না, যদিও অলওয়েজ মনের মধ্যে এটা থাকে। তো 2004 সালে যখন 4-5-এর দিকে আমি খুব 2005-এ বিশেষ করে খুব চেষ্টা করলাম সাবমেরিন কেবল দিয়ে এটা বিদ্যুৎ নেওয়ার জন্য। আমি তখনকার মন্ত্রী ছিল আমাদের যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন, আমার ছোট ভাইয়ের মতো। পেকুয়া স্কুলে অনেক জুনিয়র ছিল, সে প্রাইমারিতে পড়তো, আমি যখন হাই স্কুলে পড়ি। তার পিতা ওখানে টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের মৌলানা ছিলেন। ওনারা যে বললাম যে আমি তো একটা চেষ্টা করতেছি, আপনি একটা কাজ করেন, জেলার মন্ত্রী হিসাবে আপনি একটা বিদ্যুৎ মন্ত্রীকে চিঠি দেন, আপনার একটা চিঠি দরকার মন্ত্রী হিসাবে, কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে, তদবির যা করার আমি করব। তো উনি রাজি হলেন। উনি একটা চিঠি লিখলেন আমার অনুরোধে। চিঠির কপি আমার কাছে এখনো আছে। সালাউদ্দিন লিখছে এটা, যে কুতুবদিয়াকে একটা বিদ্যুতের কানেকশন দেওয়ার জন্য। শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ওনার কাছে গেলাম, অনুরোধ করলাম। উনি বললেন যে আমি দেখি কি করা যায়। সালাউদ্দিন সাহেবের কাছ থেকে চিঠি তো আনছি, নিচে ইঞ্জিনিয়ারদের কাছে এস্টিমেটের জন্য পাঠালো, আর কুতুবদিয়া সম্বন্ধে কিছু তথ্য নিল। দেখা গেল তখনকার আমলে একটা এস্টিমেট দিল 65 কোটি টাকা। 65, এটা আমার চিন্তারও বাইরে। এবং তখন দেখা গেল কুতুবদিয়াতে যে বিদ্যুতের যে ইনকাম হয়, বিদ্যুতের বিল যেটা কালেকশন হয়, কুতুবদিয়াতে বিদ্যুৎ যে ব্যবহার হয়, 1,30,000 টাকা। ওই যে দোকান টোকান অফিস আদালতে যে বিদ্যুতের যে কানেকশন ঘর বাড়িতে, 1,30,000 টাকা রেভিনিউ আসে কুতুবদিয়া থেকে। তো আমাকে মন্ত্রী মহোদয় বললেন, নাসির সাহেব ভাই, আপনি তো, আমি তো এস্টিমেট আসছে 65 কোটি টাকা, আপনার ওখান থেকে তো বিদ্যুতের বিলে কালেকশন হয় 1,30,000। এই 1,30,000 টাকা কামানোর জন্য তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে 65 কোটি টাকা খরচ করবো। আমার কেন 65 কোটি টাকা কেন লাগবে? খোঁজ খবর নিলাম, এখানে দেখলাম যে ইঞ্জিনিয়ার সাহেবরা যখন সার্ভে করে রিপোর্ট দিয়েছে, ওরা খবর নিয়েছে যে এখানে জ্বালানি সচিব এটার পিছনে আছে। সবাই চিন্তা করলো যে ওনার পিছিয়ে আমরা যদি কাজ বাগায় নিতে পারি তাহলে সুবিধা হয়। এখানে বাঁশখালী, সোনোয়া যত আছে মংনামা সব ঢুকাইয়া আমার প্রজেক্টের মধ্যে ঢুকাইয়া দিয়া এই যে 65 কোটি টাকার একটা এস্টিমেট করে দিয়েছে। এস্টিমেট করে দেওয়ার পরে আমি আর এত বড় টাকা বাজেটের একটা প্রকল্প সরকারকে আমি আর গিলাইতে পারলাম না। তো
তখন আর সাবমেরিনের এটা আর হয় নাই। আর বিশেষ করে আমাদের এলাকার থেকেও তেমন একটা নেতৃবৃন্দের থেকেও আমার তেমন একটা কোঅপারেশন আর ইন্টারেস্ট সবাই এত নিত না। আমাদের ওখানে অ্যাকচুয়ালি আমাদের এলাকাটা একটু অভিভাবকহীনই ছিল বলতে গেলে। তো যাই হোক, চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি এমন একটা ফ্যান্টাস্টিক একটা এস্টিমেট দিল যেটা অনেকটা না হওয়ার মতোই। আমি বললাম যে বাঁশখালী জিনিসটা আমার প্রজেক্টটা কেন দিচ্ছেন আপনারা? বাঁশখালী জিনিস বলার স্যার ওটার সাথে কানেকশন না দিলে এটা হবে না, এই সমস্ত বুঝাই টুজায় মন্ত্রীকে তারা মাথা ঘুরাই দিছে। তো মন্ত্রী বললো তো না, এটা সম্ভব না, আমরা র্যাপসের আন্ডারে রুরাল এরিয়া পাওয়ার সাপ্লাই সিস্টেম, ওই যে কি সৌর বিদ্যুৎ করবো, ওই কেবল সাবমেরিন কেবলসের মধ্যে হবে না। তো আমি শেষে আবার বায়ু বিদ্যুতের দিকে নজর দিলাম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহায়তায় এই প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্পটা করার একটা ব্যবস্থা করলাম। ওইটাই 12.5 কোটি টাকা খরচ করে এই বায়ু বিদ্যুতের ব্যবস্থা করলাম। এখন শুনলাম আমাদের যে প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে সাবমেরিন কেবল এটা কতটুকু কার্যকর হবে বলে আপনার মনে হয়? এখন সাবমেরিন কেবলের সিস্টেমটা তো আছে, সন্দ্বীপে হয়েছে। এখন আমাদের এখানে হবে এমন শুনতেছি, এবং কেউ দেখলাম বিভিন্ন মিডিয়াতে এসছে নাকি টেন্ডারও নাকি হয়েছে, কিন্তু আমি এক্স্যাক্টলি জানি না। বাট এটা খুবই সম্ভব, সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া খুবই সম্ভব। কারণ এখানে আমাদের আশেপাশে তো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, মহেশখালী, মাতারবাড়ি, ওই এলাকায় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। তো আর আমাদের দেশের অবস্থাও ভালো হয়েছে। 65 কোটি টাকা আগের দিনে অনেক বড় অ্যামাউন্ট মনে হলো, 65 কোটি টাকা বর্তমানে এত বড় অ্যামাউন্ট বলে মনে হচ্ছে না। এখন অনেক প্রকল্প নিচ্ছে। তো যদি টেন্ডার হয়েছে বলে আমি বিভিন্ন মিডিয়াতে দেখেছি, যদি হয় সাবমেরিনের কেবলের মাধ্যমে নেওয়া যায়, এটা হওয়া খুবই সম্ভব। এবং আমরা আশা করি এছাড়া কিন্তু আর কোনো গতি নেই। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ নেওয়া ছাড়া কুতুবদিয়াকে মেন গ্রিডের সাথে কানেকশন করার আর কোনো সুযোগ নাই। এটাই আমাদেরকে করতে হবে, যেটা সন্দ্বীপে করেছে অলরেডি। এটা আমরা এই দাবি আমরা করতে থাকি, জনগণের পক্ষ থেকে আমরা করতে থাকি, আমরাও চেষ্টা করতে থাকবো। সবাই মিলে এই সাবমেরিন কেবলের প্রকল্পটা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানাই এবং চেষ্টা করতে থাকি। এটাই হবে আমাদের জন্য একমাত্র পথ খোলা। আমাদের কুতুবদিয়ায় তো অনেক ধরনের সমস্যা, বেড়িবাঁধ সমস্যা, যোগাযোগ সমস্যা, বিদ্যুৎ সমস্যা। এর মধ্যে আপনি কোন সমস্যাটাকে সবচেয়ে বড় হিসেবে দেখেন, বা যেটা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা? আমার মতে শুধু কুতুবদিয়া নয়, উপকূলীয় দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলের জন্য 1 নম্বর সমস্যা হচ্ছে স্থায়ী বেড়িবাঁধের সমস্যা না থাকার সমস্যা। এটা আমি অনেক দিন ধরে আমি নিজেও সরকারে থাকার সময় বিভিন্ন টাকা এলোকেশন করিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে যে ঠিক মতো বাঁধটা নির্মিত হয় না, স্থায়ী বাঁধ হয় না, সাস্টেনেবল হয় না, সঠিক ডিজাইন নাই, কাজের কোয়ালিটি ভালো হয় না, এবং তারপরে ওই যে সরকারের যে দেওয়া টাকা, এলোকেশনের টাকা প্রপারলি ব্যবহার হয় না, টাকা পয়সা নষ্ট হয়। এখানে দেখা যাচ্ছে যে এটা শুধু কুতুবদিয়ার জন্য না, অন্যান্য দ্বীপেরও একই অবস্থা, পুরা উপকূলীয় বেল্টেরই একই অবস্থা, যারা নদী ভাঙনের শিকার তাদেরও একই অবস্থা। এটার জন্য আমি অনেক লেখালেখি করেছি, ফেসবুকেও লেখালেখি করছি, পত্রপত্রিকায়ও লেখালেখি করছি। আমার ধারণা একটা মেগা প্রকল্প নেওয়া ছাড়া সরকার যে পদ্ধতিতে স্থায়ী বেড়িবাঁধ করে, 500 টাকার প্রকল্প, 500 কোটি টাকার প্রকল্প, 200 কোটি টাকার প্রকল্প, এইভাবে হবে না। একদম কম্প্রিহেন্সিভ সমন্বিত কোস্টাল বেল্টের জন্য, পুরা উপকূলীয় এলাকার জন্য একটা সমন্বিত বড় মেগা প্রকল্প নিতে হবে। সেই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব এই পানি উন্নয়ন বোর্ডের কাছে থাকলে এটা হবে বলে আমার মনে হয় না। পানি উন্নয়ন বোর্ডের সেই ক্যাপাসিটিও নাই, সেই ঐতিহ্যও নাই, তাদের ইতিহাস বলে তারা এই ধরনের প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের কৃতিত্ব দেখাতে পারেনি। আমি একটা সাজেশন দিয়েছি, লেখালেখি করেছি পত্রপত্রিকায়, মানব জমিনে লিখেছি, ফেসবুকে লিখেছি, যে ঢাকা এয়ারপোর্ট যখন হয়, ঢাকা শাহজালাল এয়ারপোর্ট, আগে জিয়া এয়ারপোর্ট ছিল, তারপরে যমুনা ব্রিজ যখন হয়, যমুনা ব্রিজ তো হয়েছিল যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু এটা যোগাযোগ মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়নি। যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য যমুনা সেতু কর্তৃপক্ষ করেছিল সরকার। এয়ারপোর্ট তো সিভিল এভিয়েশনের আন্ডারে, বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর আন্ডারে, ওদেরকে দায়িত্ব দেয় নাই।
ঢাকা বিমানবন্দর নির্মাণ কর্তৃপক্ষ গঠন করেছিল সরকার, করে শুধুমাত্র ওই প্রকল্প বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষটা করেছিল, যাতে সাকসেসফুলি ওই কর্তৃপক্ষের কাজ হবে শুধু প্রকল্পটা বাস্তবায়ন করা। একজন সিএসপি কে দায়িত্ব দিয়ে পুরা শুধু এদের কাজই ছিল ওই প্রকল্প শুধু। তেমনিভাবে এই যে যমুনা ব্রিজও তেমনি হয়েছে। আমার পরামর্শ হবে এই যে মেগা প্রকল্প যেটা বেড়িবাঁধের জন্য নেওয়া হবে পুরা উপকূলীয় এলাকার জন্য, সেটা এরকম একটা কর্তৃপক্ষের আন্ডারে ন্যস্ত করে এই প্রকল্পটা বাস্তবায়নের দায়িত্ব তাদেরকে দিতে হবে। ওয়াটার বোর্ডের আন্ডারে দিলে এটা হবে না, পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে দিলে এটা সুচারুরূপে এই প্রকল্প করা সম্ভব না। এটা আমাদের উপকূলীয় এলাকা কিন্তু 47,200 বর্গ মাইল, যে আমাদের 47,200 4,700 বর্গ মাইল হচ্ছে আমাদের উপকূলীয় এলাকা। এটা নড়াইল, যশোর থেকে আরম্ভ করে কক্সবাজার পর্যন্ত 19টা জেলা এর মধ্যে আছে। এই 19টা জেলার অধীনে সে সুন্দরবন এলাকা থেকে আরম্ভ করে কক্সবাজার পর্যন্ত 19টার অধীনে 4,700 বর্গ মাইল হচ্ছে উপকূলীয় এলাকা। তাই না, আমি হিসাবটা ভুল বলছি, আমি বলছি 42,700 বর্গ মাইল। এই যে বিশাল এলাকার জন্য একটা কম্প্রিহেন্সিভ প্রজেক্ট নিতে হবে। সুন্দরবন এলাকা, সুন্দরবন তো আমাদের উপকূলীয় এলাকা থেকে প্রোটেকশন দিচ্ছে, এটা একদম পুরো প্রোটেক্ট করে রাখছে ওই এলাকা। সুন্দরবনটা আমাদের প্রাকৃতিক প্রোটেকশন, কিন্তু আমরা তো একদম টোটালি এক্সপোজড, আমরা উন্মুক্ত। সাইক্লোন আসলে, ঝড় তুফান হলে, বাদ যদি না থাকে তাহলে তো আমরা ধ্বংসের মুখোমুখি হতে হয়। আমি কুতুবদিয়ার জন্য প্রথম সমস্যা হিসাবে চিহ্নিত করি একদম উপকূলীয় স্থায়ী বেড়িবাঁধ না থাকা। এটাই হচ্ছে 1 নম্বর সমস্যা। বিদ্যুতের চাইতে এটাকে আমাদের 1 নম্বর প্রাধান্য দিতে হবে। 2 নম্বরে বিদ্যুতের বিষয়টি আসে। আমাদের এলাকার লোকজন কর্মঠ, করে খেতে অভ্যস্ত, ভিক্ষার চাইতে কাজ করে খেতে চায়, লবণ মাছ নানা রকম আয়ের উৎস আছে। সুতরাং যদি বাঁধ দিয়ে দেওয়া যায় এবং বিদ্যুৎ দিয়ে দেওয়া যায়, আমাদের লোকজন তাদের ব্যবস্থা তারা করে ফেলবে। আমরা ভিক্ষা, রিলিফ এগুলোর দিকে না থাকি। এই দুটো জিনিসের জন্যই আমরা কিন্তু ঠেকে যাই বারবার। এই দুটাই আমি মনে করি যে আমাদের জন্য বড় সমস্যা। 1 নম্বর স্থায়ী বেড়িবাঁধ না থাকা, আর 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ না থাকা। অর্থনীতিতে সবকিছুর প্রাণ। কুতুবদিয়ার উন্নতির জন্য বা কুতুবদিয়ার মানুষের জীবন মানের উন্নতির জন্য অর্থনৈতিক দিকটা কিভাবে উন্নত করা যায় বলে আপনি দেখেন, বা আমাদের মূল শক্তি হিসেবে আপনি কোনটাকে দেখেন? কুতুবদিয়ার যে বিষয়টা, অর্থনৈতিক কর্মকাণ্ডটা যদি আমি বলি, আমি জন্মে বুদ্ধি হওয়ার পর থেকে যা দেখেছি ওইটাই আছে, এর কোনো পরিবর্তন নাই। আমার বুদ্ধি হওয়ার, যখন আমরা সমুদ্রের চরে খেলতে যেতাম, দেখতাম জেলেরা মাছ ধরছে, মাছ ধরে আনতেছে, ওই মাছ বিক্রি করতেছে, মাছ শুকাইতেছে। শুধু পরিবর্তন হয়েছে, কিছু মাছ এখন ট্রলার করে চিটং চলে যায়, এটুকু যুগ হয়েছে। আর লবণ, মাছ এবং লবণ, এই আমরা বাল্যকাল থেকে দেখে আসছি, এখনো সেটাই আছে। এই যে একটা ডাইভার্সিফিকেশন, যেটা বহুমুখীকরণ যেটাকে আমরা বলি, মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস যে বহুমুখী করা যায়, এই জিনিসটা কুতুবদিয়াতে কিন্তু আর হয় নাই। আমাদের লোকজনের কিন্তু আয়ের উৎস কিন্তু এই দুটাকে কেন্দ্র করে আবর্তিত, কিন্তু লবণ এবং মাছকে কেন্দ্র করে আবর্তিত। আর ধান টান তো যা আছে আগের থেকে ট্রেডিশন সারা বাংলাদেশে আছে, সেটাই মূল, কিন্তু এই দুটাকে কেন্দ্র করে আবর্তিত, নতুন কোনো ডাইভার্সিফিকেশন হয়নি। অথচ অন্যান্য জায়গায় শিল্প হয়েছে, শিল্পায়িত হয়েছে, চিংড়ি ঘের হয়েছে, নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ড হয়েছে। এখন মহেশখালীতে বিদ্যুতের প্ল্যান্ট হচ্ছে, নানাবিধ হচ্ছে। আমাদের এখানে কিন্তু এই জিনিস হয়নি। যদি বিদ্যুৎ আমরা আনতে পারি এই যে সাবমেরিন কেবলের মাধ্যমে, ন্যাচারাল প্রসেসেই অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিস ডেভেলপ করবে, গ্রো করবে ডেফিনেটলি। আমাদের ওখানে আমি যখন ওই যে দ্বীপ উন্নয়ন বোর্ডের প্ল্যানিং অফিসার ছিলাম, তো আমাদের এক বন্ধু কাশেম মাস্টার বলে এক ভদ্রলোক, এই বরগুপুরি বাড়ি, ওনার ইচ্ছা হলো যে উনি কুতুবদিয়াতে একটা লবণের সল্ট ক্রাশিং মিল করবেন।
ইচ্ছা হলো, আমাকে বললেন যে একটু সাহায্য করেন। আমি বিদ্যুৎ আমার দ্বীপ উন্নয়ন বোর্ড থেকে চেষ্টা করে ওনাকে তখনকার আমলে 3.5 লক্ষ টাকা মতো আমি লোন নিয়ে দিলাম। এটা আমি 77 সালের কথা বলছি, 77। এই কাশেম মাস্টারকে আমি বোধহয় 3.5 লক্ষ টাকা লোন স্যাংশন করিয়ে দিলাম কুতুবদিয়াতে পরীক্ষামূলকভাবে সল্ট ক্রাশিং একটা মিল করার জন্য। উনি করলেন, যা ব্যাংকের টাকা পয়সা পাওয়া যায় না, উনি পুঁজি পান না, উনি মাস্টার মানুষ, পুঁজি জোগাড় করতে পারেন না। এই বিদ্যুতের সমস্যা একটা বিরাট সমস্যা। তারপর এক পর্যায়ে এসে ওনার ক্রাশিং মিল টিল সহ ভাষায় নিয়ে গেল। আলটিমেটলি একটা হয়নি। বিদ্যুৎ হলে কিন্তু দেখবেন যে অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিস এটা হবে। আর 3 নম্বরে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা একটু উন্নত করতে হবে। এখন তো উন্নত হয়েছে, আমরা মংলা পর্যন্ত আসতে পারি। এই যে পারাপারের বিষয়টা একটু উন্নত করা দরকার। সুতরাং এই যে যদি এই পারাপারের বিষয়টা আমরা যদি বেরিবারটা করতে পারি, বিদ্যুৎ যদি দিতে পারি, পারাপারটা যদি উন্নত করতে পারি, তাহলে মানুষ নিজের চেষ্টায় এখানে দেখবেন যে আস্তে আস্তে শিল্প কারখানা গড়ে উঠবে। মানুষ অবশ্যই তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ডাইভার্সিফাই করে ফেলবে। মানুষ কিন্তু গ্রামে থাকলেও এদের কিন্তু ইনোভেশনের যে একটা ব্রেইন, এটা কিন্তু বাঙালির একটা সহজাত। আমাদের লোকজনও কিন্তু অত্যন্ত বুদ্ধিমান। সুযোগ দিলে কিন্তু তারা একটা ব্যবসার ধরন কিন্তু পাল্টিয়ে যাবে। আমি তো দেখি মাঝে মধ্যে কুতুবদিয়া যখন দেখি যে আমাদের এখানে জিপ বানিয়ে ফেলতেছে এবং গ্রিল বানিয়ে ফেলতেছে, নিজেরা বিভিন্ন ওয়ার্কশপ চালু করে দিয়েছে। এই যে এখানে আমি তো আশ্চর্য হয়ে যাই, গাড়ি টাড়ি বানিয়ে ফেলতেছে দেখলাম যে কুতুবদিয়ার লোকজন। এগুলো ডেফিনেটলি ইনোভেশন। যদি বিদ্যুৎ আসে, দেখবে যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক ডাইভার্সিফাইড হবে, অনেক বহুমুখীকরণ হবে। তো অটোমেটিক্যালি আমাদের আর্থিক অবস্থা ইনশাল্লাহ উন্নত হবে। আমাদের এখানে সবাই বলে আমাদেরকে যে তোমাদের কুতুবদিয়ার লোকজন তো খুব ট্যালেন্টেড, এত কষ্ট করে তারা বাইরে এসে লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, ব্যুরোক্রেসিতে নেতৃত্ব দিচ্ছে। তোমরা যে কিভাবে এত এই সমুদ্রের মাঝখান থেকে এসে এটা তোমরা এখানে সমাজে, দেশে, জাতীয় পর্যায়ে স্থান করে নিলে, এটা একটা বিস্ময়ের বিষয়। তা আমি বলি যে দেখেন, কুতুবদিয়ার মানুষ তো কর্মঠ, দয়া দাক্ষিণ্যের জোরে তো ওরা উঠে আসে নাই, এরা নিজের চেষ্টায় উঠে এসছে। এরা নিজের চেষ্টায় উঠে এসছে। কুতুবদিয়ার ছেলেরা অনেক মেধাবী ছেলে আছে, সুযোগের অভাবের কারণে হয়তো পারছে না। তো এখন সবাই মিলে যারা অলরেডি প্রতিষ্ঠিত আছে, সমাজে প্রতিষ্ঠিত আছে, তাদের বুদ্ধি পরামর্শ, তাদের সহযোগিতা সব নিয়ে আমাদের ছেলেপেলেগুলো, তাদের সম্ভাবনা ছেলেপেলে আছে, তাদেরকে যদি টেনে তোলা যায়, তাদেরকে যদি সুযোগের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আমি মনে করি আমাদের কুতুবদিয়াতে অনেক আলোকিত মুখের সৃষ্টি হবে, অনেক প্রতিষ্ঠিত মুখের সৃষ্টি হবে, কুতুবদিয়াতে অনেক নেতৃস্থানীয় লোকের সৃষ্টি হবে। কুতুবদিয়ার মুখ উজ্জ্বল করার মতো অনেক নক্ষত্রের সন্ধান আমরা পেয়ে যাব, যদি সেরকম সহায়ক পরিস্থিতি আমরা যদি সৃষ্টি করে দিতে পারি তাদের জন্য। স্যার, আমরা কমেন্ট বক্স থেকে একটা প্রশ্ন নিব যে একজন প্রশ্ন করেছেন, স্যার আপনাকে এই প্রশ্নটা দেখাই যে তুলনামূলকভাবে মহেশখালীতে অনেক বেশি উন্নয়ন হয়েছে, কিন্তু সেই হিসেবে একই সংসদীয় আসনে থাকার পরও কুতুবদিয়া উন্নয়ন হয়নি তুলনামূলকভাবে। এখানে রহস্যটা কি, বা আপনি ব্যাপারটা এখানে কিভাবে দেখেন? এটাকে আমাদের ঘাটতিটা কোথায়? আমাদের একটু বলতে হয় যে মহেশখালী তো আমাদের চাইতে অনেক বড় দ্বীপ, লোকসংখ্যাও বেশি, এদের ন্যাচারাল রিসোর্সও কিন্তু অনেক বেশি, এদের যে প্রাকৃতিক সম্পদও অনেক বেশি। লবণ মাছ আমাদের মতো তাদের আছে, পানের বরজ আছে। এই যে পাহাড়ের থাকার কারণে তাদের প্রাকৃতিক সম্পদ অনেক বেশি। তারা বড় দ্বীপ হিসাবে একটু অ্যাডভান্টেজ তো আছে, প্লাস তারা কক্সবাজারের একটু কাছাকাছি, এবং প্লাস এখন তো ব্রিজ হওয়াতে মেইনল্যান্ডের সাথে তারা কানেক্টেড হয়ে গেছে। তারা অনেকটা মেইনল্যান্ডের সাথে কানেক্ট হয়ে গেছে, অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে, এটা হয়তো কেমন শোনা জানি না, নেতৃত্বের দিক থেকে আমরা কুতুবদিয়া বেশিরভাগ সময় মহেশখালীর নেতৃত্বের আমরা চলেছি। স্বাভাবিকভাবেই এটা একটা চিরাচরিত হিউম্যান টেন্ডেন্সি, এটা মানবিক দুর্বলতা বলতে হয়। আমি যখন কোথাও যাই, আমি সবসময় কুতুবদিয়াটা 1 নম্বরে চিন্তা করি। তো যিনি মহেশখালীর থেকে নেতৃত্ব দেবেন,
তাকে স্বাভাবিক কারণে মহেশখালীর কথা চিন্তা করতে হবে, কারণ মহেশখালীতে গেলেই তো তাকে ধরবে যে আপনি তো আমাদেরকে ভুলে গেছেন, আপনি তো খালি কুতুব দিয়া করেন, তো এরকম বলবে। তাদের তো একটা নজর থাকেই থাকেই। তো সেটা চাইতেও আমি বলবো এদের প্রাকৃতিক সম্পদ এবং মেইনল্যান্ডের সাথে যোগাযোগের যে একটা সুবিধা এটা তারা পেয়েছে। এবং আর একটা জিনিস কি, এই যে দেখেন ওখানে এখন যে পাওয়ার প্ল্যান্ট হবে, কয়লা বিদ্যুৎ টিদ্যুৎ হবে মহেশখালী এলাকায়, আমাদের তো এত বড় জায়গা নাই, কিন্তু আমরা তো এত বড় জায়গা এলাকা দিতে পারবো না মহেশখালীতে যেরকম দিতে পেরেছে। তবে সরকারও অন্যান্য জায়গায় চেষ্টা করেছে এই পরিবেশ দূষণের কথা বলে পরিবেশগত কারণে অনেক জায়গায় এই ধরনের উদ্যোগকে বাধা দেওয়া হয়েছে। তো মহেশখালীতে গভর্নমেন্ট মনে করছে যে এটা একটা সুইটেবল জায়গা, যে তারা এই ধরনের একটা অনেক প্রবলেম প্ল্যান করেছে। তো স্যার আপনি তার মানে বলতে চাচ্ছেন আমাদের দেখা যাচ্ছে এই জন্য মহেশখালীকে আমাদের মহেশখালীকে আমাদের প্রতিপক্ষ হিসাবে চিন্তা করার কোনো কারণ নাই। মহেশখালীর যে রিসোর্স, মহেশখালীর যে জনসংখ্যা, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা আমাদের চাইতে অনেক বেশি। তবে যিনি প্রশ্ন করেন তার জন্য আমি জ্ঞাতার্থে বলতে চাই, যদি দেশের জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত লোকের কথা বলেন তাহলে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে নাই। যদি শিক্ষিতের হারের কথা বলেন আমরা কিন্তু পিছিয়ে নাই, মানে আমরা কিন্তু সেদিক থেকে যদি সম্পদ হিসাবে যদি ধরি যে শিক্ষিত মানুষ পার্সেন্টেজ কত, যদি মনে করি যে ধরি যে আমাদের প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত লোক সংখ্যা কেমন, তাহলে আমরা কিন্তু তুলনামূলকভাবে বরং এগিয়ে আছি বলতে হয়। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার একটা প্রশ্ন অনেকেই প্রশ্ন করেছেন, আপনার সাফল্যের রহস্যটা কি? আপনি যদি এক কথাই বলেন যে আপনি কোন জিনিসটাকে সবচেয়ে বড় হিসেবে দেখেন? আমার সাফল্যের রহস্য হচ্ছে আমার নিজের চেষ্টাটাকে আমি খুব গুরুত্ব দিয়েছি। আমি সবসময় ইউনিভার্সিটিতে যখন পড়ি আমার একটা অভ্যাস ছিল, আমি শুধু লেখাপড়া নিয়ে থাকি নাই, আমি খেলাধুলা থেকে আরম্ভ করে সব ধরনের এক্সট্রা একাডেমিক অ্যাক্টিভিটিসে জয়েন করতাম, যার জন্য বিশ্ববিদ্যালয়ে মোটামুটিভাবে পরিচিত মুখ হিসাবে আমি ছিলাম। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া সেটাও দিয়েছি, খেলার মাঠেও গিয়েছি। এবং আমি তো বুড়া বয়স পর্যন্ত মাত্র গত 2 বছর আগে টেনিস খেলা ছেড়েছি, লন টেনিস খেলা। আমি বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম কিন্তু 3 বছর, বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম 3 বছর। বাংলাদেশে যারা টেনিস খেলোয়াড় আছে সবাই আমাকে এক নামে চিনে, এটা এই যে কারণ এই খেলাধুলার সাথে আমি ছিলাম। কিন্তু এই খেলাধুলা করলেও এক্সট্রা একাডেমিক জিনিস করলেও আমি লেখাপড়ার থেকে কোনো সময় দূরে যাইনি। আমি সবসময় অধ্যবসায় আমার একটা বড় অ্যাসেট ছিল। এবং আমি ইউনিভার্সিটিতে করতাম কি, সন্ধ্যা রাত পর্যন্ত, রাত্রে ডিনার পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি। সবাই যখন ঘুমিয়ে যেত রাত 2টা-3টার সময় উঠে, 3টার সময় মানুষ তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে, তো আমি লেখাপড়ার জন্য উঠতাম। আমি লেখাপড়ার জন্য উঠে ওই যে ফজরের নামাজ পড়ে ঘুমাইতাম, কেউ টেরও পাইতো না যে আমি কখন লেখাপড়াটা শেষ করেছি। আমার বন্ধু বান্ধবরা টেরি পাচ্ছে না, কিরে তো সারাদিন আমাদের সাথে আড্ডাও দেয়, খেলাধুলাও করে, এই লেখাপড়া আবার পরীক্ষা টরীক্ষা হলে দেখি ভালো করে কখন করে। আমার সিক্রেট ছিল আমি আমার ওই কাজটাকে কোনো সময় স্যাক্রিফাইস করিনি। যত কাজই করি না কেন আমি লেখাপড়াটা ঠিক রেখেছি, অধ্যবসায়টা ঠিক রেখেছি, এবং সব সমাজে মোটামুটিভাবে বিচরণ করার যে একটা স্বভাব, এটাকেও আমি ধরে রেখেছিলাম আমি সবসময়। আমরা আরেকটা প্রশ্ন নিব কমেন্ট বক্স থেকে। আপনি প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে আপনার প্রশ্নটা হচ্ছে স্যার, কুতুবদিয়ায় অনেক মেধাবী থাকার পরেও সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত ছিল না কেন? কুতুবদিয়া এই জায়গায় পিছিয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে এখানে তো ওরা তো বলছে এরকম যে
অনেকে কর্মরত আছেন, তারপরও বিচার কেন? এটা কি মানে কুতুবদিয়া যারা চাকরি বাকরিতে আছেন তারা ঠিক মতো কাজ করে না, এটা কি? এটা অ্যাকচুয়ালি যারা আমাদের আগে যারা ছিল, আমি বলবো আমাদের আগে যারা ছিল, বেশি লোকজন কিন্তু এমন সেক্টরে ছিল না যে সেক্টর থেকে আরো আপনার খুব একটা কন্ট্রিবিউট করা যায়। আমরা তখন দেখেছি ইঞ্জিনিয়ার জাব্বার সাহেবকে দেখেছি, উনি চেষ্টা করেছেন যে টিএনটিতে লোকজনকে চাকরি টাকরি দিয়ে যেটুকু করা যায় এটা চেষ্টা করেছেন। তারপরে আমাদের মুকাররম সাহেব ছিলেন, অনেকে চাকরি বাকরি দেওয়ার চেষ্টা করেছেন, যে যতটুকু পারে সে চেষ্টা করেছে। কিন্তু শুধু সরকারি চাকরি বড় পদে থাকলে হয় না, অনেক সীমাবদ্ধতা থাকে, তো ইচ্ছা করলে সব কিছু করা যায় না, নানা রকম আইন কানুন বিধিবিধানের মধ্যে চলতে হয়। এই জন্য অনেকেই ভালো মন থাকলেও পারে না। আমাদের যে আরেক ভদ্রলোক ছিলেন, যে আমাদের হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ডের ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন, নেসার সাহেব ছিলেন, তাওয়ারসের বাড়ি, উনিও অনেক লোকজনকে অ্যাকোমোডেট করেছেন। তো যে যেখানে থাকে একটু নিজের অবস্থান থেকে চেষ্টা করে, সুযোগ আসলে, যেমন আমি সুযোগ পেয়েছি, আমি সুযোগের সদ্ব্যবহার করার সবসময় আমি চেষ্টা করেছি। কিন্তু ঘোষণা যেমন হয় কি, রাজনীতিবিদদের তো রাজনীতি করা লাগে, ওনারা বলেন যে আমি ওটা করেছি, তাদের বলতে হয়, কারণ ভোট দরকার হয়, মানুষের সমর্থন দরকার হয়, এটা এই জন্য আমাদের তো সেরকম দরকার নেই। আর আমাদের রাজনীতিবিদরা তো ওপেনলি করতে পারে, আমরা তো কাজ করতে হয় গোপনে। সরকারি চাকরিজীবীদের কিছু কাজ করতে গেলে এটা গোপনে করতে হয়। তা আমরা যেটা করেছি ওই গোপনেই করেছি, পাবলিসিটি দিয়ে করিনি। যেমন ধরেন আমি সুযোগ পেয়েছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসার পরে, তা প্ল্যানিং কমিশনে থাকতে বেশ সুযোগ পেয়েছিলাম। আমি সাথে সাথে এই যে কেয়ারটেকার আমলেই আমার হাসপাতালটাকে আমি প্রায় 7 কোটি টাকা দিয়ে একটা বিশাল নতুন ভবন করে দিয়েছি, ডাক্তারদের থাকার জন্য বাসা টাসার ব্যবস্থা করে দিয়েছি। যখনই পেয়েছি সুযোগ আর তো ছাড়ি নাই, যে এটা আমি মোটামুটিভাবে যাতে এটা হাসপাতালটাকে ডেভেলপ করে দিয়েছি। তারপরে এই যে কক্সবাজারে যে আপনারা শুনবেন যে মেডিকেল কলেজের বিষয়, এগুলা সুযোগ পেলে চেষ্টা করেছি। আমার মনে হয় যে যেখানে আছেন নিজের ক্ষমতার সর্বোচ্চ চেষ্টা করেছেন, এটা আমার বিশ্বাস। কারণ যাই বলবো না কেন, মনের কোণে নিজের দেশের কথা সবারই মনে থাকে। কিছু লোক তো ব্যতিক্রম থাকেই, এটা সবখানেই থাকে। এটা শুধু দেশের জন্য না, নিজের ভাইয়ের জন্য করে না, নিজের চাচার জন্য করে না, নিজের বাপের জন্য করে না, এমনও তো অনেকে আছে। সেটা এটা হলো ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। বাট সাধারণভাবে যারাই যেখানে মোটামুটিভাবে একটা দায়িত্বপূর্ণ পদে ছিল, তারা নিজেদের ক্ষমতার মধ্যে, নিজেদের সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করেছে বলে আমার বিশ্বাস। কিছু ব্যতিক্রম থাকতেই পারে, সব জায়গায় ব্যতিক্রম থাকে। আমরা একটা প্রশ্ন নিব। আপনি প্রশ্নটা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের দীপশিখার প্রধান উপদেষ্টা মোমেন আকসা ভাই প্রশ্নটা করেছেন যে গভীর সমুদ্র বন্দর প্রথমে কুতুবদিয়া হওয়ার কথা ছিল, পরে মহেশখালী হওয়ার যে কারণটা বা আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন? আপনি প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি গভীর সমুদ্র বন্দরটা তো একটা বিশাল একটা প্রকল্পের ব্যাপার। 50-60 হাজার কোটি টাকা, 70,000 কোটি টাকা লাগে। কুতুবদিয়া হওয়ার কথা ছিল এরকম না, কয়েকটা জায়গা ছিল সিলেক্টেড, কক্সবাজার, তারপরে ওই যে এই মহেশখালী, তারপরে এই যে মাতার বাড়ি, কুতুবদিয়া, তারপরে এই কয়েকটা জায়গা ছিল 1, 2, 3, 4 করে এরকম ছিল, যে কারণে সুইটেবল হয় সেখানে করা হবে। জাপানি কোম্পানি জাইকা, জাপান সরকারের সংস্থা জাইকা স্টাডিটা, এবং এক পর্যায়ে সোনাদিয়াও বিবেচনা এসেছিল, সোনাদিয়া। জাইকা একটা স্টাডি করেছে, এটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্টাডিটা শেষ হয়েছে। আমি তখন পরিকল্পনা কমিশনের সদস্য ছিলাম। ওই জাইকা জাপানিরা স্টাডি করে ওই 3-4টা লোকেশনের মধ্যে তারা স্টাডি করে দেখেছে যে এই যে বর্তমান যে লোকেশনটা, এটাই হচ্ছে মোস্ট সুইটেবল লোকেশন। এটা পিওরলি ফ্রম ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ, ফ্রম কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ, একদম প্রফেশনালি একটা বিদেশি কোম্পানি জাইকা স্টাডি করে কিন্তু এই লোকেশনটা ঠিক করেছে। এখানে কোনো রাজনৈতিক কারণে নয়, কারো কোনো তদবিরে নয়, এটা শুধুমাত্র একটা প্রফেশনাল স্টাডি করে তারা যেখানে সুইটেবল পেয়েছে সরকারের কাছে সুপারিশ করেছে,
তোমরা ইয়েটা বন্দরটা করলে এই জায়গায় করো তোমাদের, কারণ এখানে অনেক কিছু লাগে, সমুদ্রের গভীরতা লাগে, জাহাজ আসবে, জাহাজ ঢুকতে হবে, তারপরে সমুদ্রের স্রোত, আবহাওয়া, তারপর মেইনল্যান্ডের সাথে যোগাযোগ, অনেক কিছু ফ্যাক্টর এখানে দেখতে হয়। সব কিছু মিলিয়ে এই যে এখন যে লোকেশনটা তারা সাজেস্ট করেছে, তাদের মতে এটাই ছিল বেস্ট পসিবল লোকেশন। এই জন্যই এখানে ইয়ে হয়েছে, এখানে কারো কোনো রাজনৈতিক তদবিরের কারণে নয়। আমরা আরেকটা প্রশ্ন নিব। জাহিদুল ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন, কুতুবদিয়া পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনার মতামত চাই। সেন্ট মার্টিন পর্যটন এলাকা হওয়ার কারণে এর অভিজ্ঞ রক্ষা করা এখন সময়ের দাবি। স্যার, এই ক্ষেত্রে আপনার মতামত চেয়েছে পর্যটন হওয়ার এই জায়গায় এই প্রশ্নটা হইতেছিল, দেখতে পাচ্ছি। কুতুবদিয়াকে তো এটা যে পর্যটন দ্বীপ হিসাবে, টুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে মানে গড়ে তোলার, এটা আমার ছিল একটা প্রাণের বাসনা বলতে পারেন। কারণ পৃথিবীর সব দেশে কিন্তু দ্বীপের মূল্য বেশি। আপনি আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, যে কোনো দ্বীপের মূল্য কিন্তু, জমির দামও বেশি, মানুষ ওখানে ঘর বাড়ি করে ওখানে দ্বীপে থাকতে চায়, পছন্দ করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে দ্বীপ এলাকার, চর এলাকার মূল্য খুবই কম। দ্বীপকে আমরা ওইভাবে গুরুত্ব দিতে চাই না। কুতুবদিয়াকে আমি মনে করি সেন্ট মার্টিনটা যেভাবে গুরুত্ব পেয়েছে, বিশেষ করে এই কক্সবাজারের সাথে যোগাযোগের একটা সুবিধার কারণে এই জিনিসটা হয়ে গেছে। কুতুবদিয়াকে এই যে টুরিস্ট এলাকা হিসাবে ডেভেলপ করার জন্য যেটা প্রথম দরকার, এটা হচ্ছে যোগাযোগটা ডেভেলপ করার দরকার। এবং আমি মনে করি যদি কোনো বেসরকারি কোম্পানির মাধ্যমে, যদি এখন যেমন সেন্ট মার্টিন যায়, বেসরকারি লঞ্চ স্টিমার আছে, ওরা লোকজনকে ভরে নিয়ে যায় সেন্ট মার্টিনে, এক রাত্রি দু রাত্রি তাকে নিয়ে আসে। এখানে সরকারের বেশি একটা ইনভলভমেন্ট নাই, কিন্তু সরকার যে লোকজন নিয়ে যাচ্ছে বা আনতেছে কিন্তু এমন না। বেসরকারি খাতের স্টিমারের কোম্পানিগুলো, লঞ্চ কোম্পানিগুলো লোকজনকে নিয়ে যায়, ওই সেন্ট মার্টিনে রাখে, ওরাই নিয়ে আসে, ওখানে থাকার ব্যবস্থা প্রাইভেট সেক্টরই করে। আমরা যদি প্রাইভেট সেক্টরকে মোবিলাইজ করতে পারতাম, অন্তত যেমন ধরেন কুতুবদিয়াতে একদিনের সফর, যারা কক্সবাজার বেড়াতে যায় তারা মহেশখালী যায়, ওই যে মন্দিরটা দেখার জন্য যায়, মহেশখালী মন্দিরে একটু করে বিকালবেলা গিয়ে গরু ডোরে আবার চলে আসে, মহেশখালী সফর। এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে সবাই, যায় কক্সবাজার বেড়াতে গেলে মহেশখালী যেতে হবে। এরকম যদি আমরা কুতুবদিয়াকে যদি এরকম একটা ওই একদিনের সফরে ইনক্লুড করে ফেলতে পারতাম, কোনো প্রাইভেট সেক্টরকে দিয়ে, যে ঠিক আছে যারা কক্সবাজার বেড়াতে যাবে একদিনের কুতুবদিয়া সফর, বায়ু বিদ্যুৎ দেখে আসি, দেখে বাতিঘর দেখে আসি। এই বাতিঘর তো ঐতিহাসিক জিনিস, যদি করতে পারতাম একবার, যদি এরকম বেসরকারি খাতে কক্সবাজার থেকে সকালবেলা রওনা দিল, লঞ্চে বা স্টিমারে রওনা দিল ভিজিটার নিয়ে, একদিনে গরু ডোরে আবার বিকেলবেলা কক্সবাজার চলে গেল, সেই রকম যদি কোনো উদ্যোক্তা দিয়ে যদি আমরা শুরু করাতে পারতাম একবার, বেসরকারি উদ্যোক্তা দিয়ে, তাইলে কিন্তু এটা বাঙালির একটা ইয়ে হলো, বাঙালি অনেকটা হুজুকে বাঙালি। একটা ব্যবসা যদি কেউ দেখে করে বা শুরু করে, যদি দেখে যে এটা চালু হয়ে গেছে, ও পিছনে পিছনে অনেকেই ছুটে, কিন্তু অনেকেই ছুটে। তাহলে আমরা যদি এখানে কিন্তু বেসরকারি খাতকে একটু আগে আসার ব্যাপার আছে। আমাদের যারা এলাকায় যারা আছেন এরকম বেসরকারি খাতে, তারাও যদি একা না করুক, অন্তত দুই চারজন মিলেও যদি এরকম একটা উদ্যোগ নিতেন, যে আমরা একটা কুতুবদিয়াকে পর্যটন দ্বীপ হিসাবে ডেভেলপ করার জন্য এই ধরনের একটা উদ্যোগ নেই নিজেরা, তাহলে কিন্তু বোধহয় আমাদের এদিকে বোধহয় আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। শুধুমাত্র সরকার দিয়ে এগুলো হয় না। সরকার একটা গেল, একটা বিল্ডিং বানিয়ে দিল, থাকার একটা ব্যবস্থা করে দিল, ঠিক মতো মেনটেন্স হলো না, মানুষ গেল না, আলটিমেটলি এটা ফ্লপ করবে। এখানে বেসরকারি খাতের কিন্তু ইনভলভমেন্ট দরকার। সেন্ট মার্টিন টুরিস্ট হিসাবে, দ্বীপ হিসাবে ডেভেলপ হওয়ার পিছনে সরকারের যেমন আছে, বেসরকারি খাতের অবদান কিন্তু খুবই বেশি। আপনি ওখানে সরকারি কোনো লঞ্চ স্টিমারে নেই, সব জায়গায় হলো বেসরকারি। কারণ আমি মনে করি যে আমাদের এই বেসরকারি খাতকে ইনভলভ করার একটা চেষ্টা করা দরকার বলে আমি মনে করি। আচ্ছা স্যার, আমি আরেকটা প্রশ্ন নিব। কুতুবদিয়ায় এখন সচিবালয় শূন্য, মানে সচিবালয় শূন্য, এক্ষেত্রে পূরণ করার ক্ষেত্রে আপনার মতামত কি বা আপনার পরামর্শ কি এই জায়গায়? কথাটা কিন্তু, যে প্রশ্নটা যিনি করেছেন আমার মনের কথাই বলেছেন। আমি খুব দুশ্চিন্তায় আছি।
আমি খুবই দুশ্চিন্তায় আছি। আমাদের একটা ছেলে যদি কোনো লোক যদি কোনো কাজকর্মে সচিবালয়ে ঢুকতেও চায়, একটা পাস দেওয়ার লোক নাই। একটা পাস যে দিবে তো সেরকম করার লোক নাই। তারপরেও এখন নাই, এখন যারা আছে তারা তো রিটায়ারমেন্টে চলে গেছে। সচিবালয়ে লোক থাকার একটা বিশাল অ্যাডভান্টেজ থাকে, অনেক অনেক অ্যাডভান্টেজ থাকে। কারণ মূলধারার মধ্যে লোকজন না থাকলে, প্রসেসের মধ্যে লোকজন না থাকলে বাইরে থেকে অনেক বক্তৃতা দেওয়া যায়, বিবৃতি দেওয়া যায়, দাবি করা যায়, মানববন্ধন করা যায়। এগুলো বাস্তবায়নের যে ভিতরের যে কাজকর্মগুলো, ভিতরের যে মূল কাজটা করার যে লোক না থাকলে, পুশ করার লোক না থাকলে কোনো কাজ কিন্তু আগায় না। তা আমি মনে করি যে আমাদের ছেলেপেলেরা একটু আমাদের ফিউচার সিভিল সার্ভিস এসে জয়েন করার জন্য একটু আগ্রহী করে তুলতে হবে এদেরকে। এবং আমি নিশ্চিত আমাদের অনেক ছেলে কিন্তু এসে যাবে। আমাদের জুডিশিয়াল সার্ভিসে দু একজন আছে, কিন্তু সিভিল সার্ভিস প্রপার এরকম এস সাচ আমি তো দেখতেছি না। দু একজনের কথা শুনি ডিসিটিসি হয়েছে, এরা আবার কুতুবদিয়া বাড়ি, কিন্তু কুতুবদিয়ার থাকেন না, নন রেসিডেন্ট কুতুবদিয়া আর কি। এরা থাকেন কক্সবাজার বা ওইরকম মাইগ্রেট করে চলে গেছেন সেরকম। বাট কুতুবদিয়ায় একদম স্থায়ীভাবে সংযোগ আছে এরকম অফিসার কিন্তু আমাদের নাই। এটা আমাদের জন্য একটা শঙ্কার ব্যাপার। কিন্তু এই অমানিসা কেটে যাবে ইনশাল্লাহ। এই অমানিসা কেটে যাবে। সবার সচিব হইতে হবে এমন না। আমাদের লোকজন ইনশাল্লাহ সচিবালয়ে আবার ঢুকে পড়বে, আমি নিশ্চিত। তো আমরা সবাইকে এনকারেজ করি, এবং যাতে অন্তত আমাদের ছেলেপেলেরা যারা এই কুতুবদিয়া থেকে, দুরুং থেকে, লেমশেখালী থেকে, আলিয়াকবর্ডিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখন এসে গেছে, আমি নিশ্চিত তারা সচিবালয়ে ঢুকে পড়বে। তাদেরকে একটু এনকারেজ করার দরকার, বুদ্ধি পরামর্শ দেওয়া দরকার, তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়া দরকার, পরামর্শ দেওয়া দরকার। আমি মনে করি যে আমাদের ছেলেপেলেরা ইনশাল্লাহ ঢুকে যাবে, এবং চেষ্টা থাকতে হবে। চেষ্টা করলে ইনশাল্লাহ সম্ভব। এবং আমি মনে করি যে সবসময় আরেকজনের সাহায্য বা পুশ করে ঢুকাইতে হবে এমন না, কিন্তু নিজের যোগ্যতা বলেই আমাদের ছেলেপেলেরা অনেকে ঢুকে যাবে ইনশাল্লাহ। আমি মনে করি ইনশাল্লাহ এই আমাদের যে অভাবটা আমার মনে হয় বেশি দিন থাকবে না, এটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো সবসময় শূন্য থাকে না, এটা ভরে যাবে ইনশাল্লাহ আমাদের ছেলেপেলেদের দ্বারা। আমরা আরেকটা প্রশ্ন নিব। একজন প্রশ্ন করেছেন, স্যার সাবেক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কুতুবদিয়াকে ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? অ্যাকচুয়ালি পরিকল্পনা বলতে আমার তো ওইরকম তার পরিকল্পনা চিন্তা আছে আর কি। কারণ আমার পরিকল্পনা, আমি তো কোনো পাবলিক অফিসেও নাই, সরকারও নাই, রাজনীতিতেও নাই, কিন্তু শুধু কুতুবদিয়া ঘিরে কিন্তু চিন্তা ভাবনা আছে। আমার সেই চিন্তা ভাবনা আছে আর পরিকল্পনা বলতে ওইটুকুই যে কুতুবদিয়া নিয়ে তো অনেক চিন্তা ভাবনা করি, সেই চিন্তা ভাবনা আছে। আমি বলি আপনাদেরকে, 1991 সালে সাইক্লোনের পরে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এই যে যিনি গণস্বাস্থ্য জাফরুল্লাহ চৌধুরী, উনিও রিলিফ দেওয়ার জন্য কুতুবদিয়া গেছিলেন। ওই সময় আমার সাথে পরিচয় হয়, আমার আব্বার সাথে ওনার খুব ঘনিষ্ঠতা হয়। ওনাকে একদিন আমি বললাম, জাফরুল্লাহ ভাই, আপনার তো অনেক বিদেশি ডোনারদের সাথে যোগাযোগ আছে, আপনি আমার দ্বীপটাকে দুটা জিনিস করে দেন না। বলে কি? আমি বলি, ভাই, একটু পার্মানেন্ট বেড়িবাঁধ করে দেন, এই যে আপনার এই যে গণস্বাস্থ্যের আন্ডারে নিয়ে, আর বনায়ন করে দেন, এই দুটা কাজ করে দেন, যে এনভায়রনমেন্টের চারিদিকে মানুষ, এই দুটা কাজের জন্য আমি আপনাকে অনুরোধ করি। উনি বললেন যে আমি আপনার কুতুবদিয়াকে সব দিক থেকে ডেভেলপ করে দেওয়ার দায়িত্ব নিব। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, এনভায়রনমেন্ট, বনায়ন আমি সবই করে দেব, কিন্তু আপনি সরকারকে বলে কুতুবদিয়ার দায়িত্বটা গণস্বাস্থ্যকে দেওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু সরকার যদি হস্তক্ষেপ করে তাহলে কিন্তু আমি রাজি নেই। আমাকে 16 আনা স্বাধীনতা দিতে হবে। কুতুবদিয়ার উন্নয়নের দায়িত্ব আমি নিতে রাজি আছি। তো আমি বললাম যে ভাই, আমি তো তখন এনবিআর এ চাকরি করি, অনেক ছোট চাকরি, মধ্যম পর্যায়ের কর্মকর্তা। আমি জাফরুল্লাহ ভাই, আমার তো সে ক্ষমতা নাই, এটা 1991 সালের ব্যাপার, আমার তো সে ক্ষমতা, আমি কি পারবো এটা? না, আপনি যদি এটা না পারেন তাহলে তো আমি কিছু করব, সরকার বলবো যে এরকম না, আমি এটা করব, তুমি এটা করতে পারবে না, এটা অনুমোদন দিব না, তাহলে কিন্তু আমার দ্বারা সম্ভব। ওনার সাথে আলাপ করে আমি কুতুবদিয়ার যে একটা ধারণা পেয়েছিলাম তখন, এইটাই আমার মূল চিন্তা কুতুবদিয়া সম্পর্কে। এটা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর
সাথে আলাপ করে আমি কুতুবদিয়াকে নিয়ে উনি আমাকে যে আইডিয়াটা দিলেন আমি এই কাজগুলো করে দেব। আমার 1 নম্বর হচ্ছে কুতুবদিয়ার মানুষের শিক্ষার ব্যবস্থাটা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু সামাল দেওয়া যাচ্ছে, নিজের চেষ্টায় হোক বাইরে গিয়ে হোক লেখাপড়াটা মোটামুটিভাবে আমরা সামাল দিতে পারছি। কুতুবদিয়ার স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু একটা অত্যন্ত দুর্দশায় আছে। রাত বিরাতে যখন মানুষ যদি অসুস্থ হয়, বড় যখন কোনো একটা এক্স-রে করার সুবিধা নেই, একটা এক্স-রে করবে সেই সুবিধা, একটা ল্যাবরেটরি ভালো ল্যাবরেটরি টেস্ট করার সুবিধা নেই, একটা সিটি স্ক্যান করার সুবিধা নেই। এখন এই যে সুবিধাগুলো না থাকে, এই যে একটা যদি সিজারিয়ান ডেলিভারি করা লাগে সেটা করার সুবিধা নাই, উটি আছে উটি চালানো যায় না ইলেকট্রিসিটির অভাবে, এইভাবে তো একটা চিকিৎসা ব্যবস্থা করা যায় না। কুতুবদিয়ার চিকিৎসা ব্যবস্থাটা এটাকে একটা সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা আওতায় আনা, এটা একটা দিক। আর কুতুবদিয়াকে চারদিকে স্থায়ী বেড়িবাঁধ দিয়ে, চারদিকে বেড়িবাঁধের মধ্যে বনায়ন করে একটা সুরক্ষা দিয়ে কুতুবদিয়ার মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে এবং অর্থনৈতিক কার্যক্রম সৃজনের মাধ্যমে একটা উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা হচ্ছে, এটা আমার চিন্তার একটা বিষয়, এটা আমার পরিকল্পনা। আমি বলবো না যেহেতু এই পরিকল্পনা বাস্তবায়ন। এই জায়গায় আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি তো অনেকদিন স্বাস্থ্য সচিব হিসেবে ছিলেন, কুতুবদিয়ায় স্বাস্থ্য খাত পিছিয়ে থাকার পিছনে আপনি কোন জিনিসটাকে দেখেন? না, কুতুবদিয়া স্বাস্থ্য খাত তো পিছিয়ে আছে, এটা উন্নত করার জন্যই আমি এটা শুরু করেছিলাম যে একটা হাসপাতালটা আগে করে দিই। তারপর 2টা ইউনিয়ন হাসপাতাল, আলী আকবর ডেল আর ওই যে লেমশেখ আলী বোধ, 2টা ইউনিয়ন হাসপাতালে বিল্ডিং করে দেওয়ার জন্য আমি অনুমোদন দিয়েছিলাম। কিন্তু সমস্যা হলো ভাই, ডাক্তার থাকে না, ডাক্তার ছিল না। আমি বদলি করে ডাক্তার দেই, মন্ত্রী ধরে ডাক্তার চলে যায়, নার্স ছিল না। আমি কয়েকজন নার্স দিলাম, আমাকে নার্স ওখানে থাকতে চায় না, তদবির করে চলে যায়। এখন এই বিষয়গুলো তো গভর্নেন্সের সমস্যা। এটা আমি যতদিন সচিব ছিলাম ততদিন ডাক্তার থেকেছে, আমি বদলি হয়ে গেছি, ডাক্তাররা বদলি হয়ে চলে গেছে, বেশিরভাগ চলে গেছে, নার্সরা বদলি হয়ে চলে গেছে। এই সমস্যা তো সার্বিক জাতীয় সমস্যা। এখানে যদি গভর্নেন্সটা উন্নত করা না যায়, সুশাসনটা যদি করা না যায়, এই কুতুবদিয়াকে বিচ্ছিন্নভাবে তো স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপ করা মুশকিল। কুতুবদিয়া একটা দ্বীপ হতে পারে, কিন্তু শুধু কুতুবদিয়ার স্বাস্থ্য ব্যবস্থাকে আলাদা করে করাটা কিন্তু একটা মুশকিল আছে। তবু নানা সীমাবদ্ধতার মধ্যেও যেটুকু অন্যরা পাচ্ছে, যেটুকু সুবিধা অন্যরা পাচ্ছে, সেটুকু তো আমরা দাবি করতে পারি এবং সেটুকুর চেষ্টা আমাদের চালিয়ে দিতে হবে। অতীতে তো কিছুই ছিল না, এখন একটা হাসপাতালের বিল্ডিং হয়েছে, এখন কিছু কিছু ডাক্তার বোধহয় এখন পোস্টিং হয়েছে। অলমাইটি নোস কতদিন ডাক্তার সাহেবরা থাকবেন, তারা কতদিন রাখা যাবে, নার্স যে কজন আছে আমি জানি না, আর দিলেও আসলেও তারা কতদিন থাকবেন, এটা একটা চিন্তার বিষয় আর কি। তো এখানে একটা ওভারঅল গভর্নেন্স প্রবলেম আছে এবং সমস্যাটা জাতীয়, শুধু কুতুবদিয়ার সমস্যা না। আমরা স্যার এই করোনা মহামারীর সময়ে সারা বিশ্বের অর্থনীতি একটা দশ নামতেছে, যেটা অলরেডি নামছে, আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আপনি একটা আপনার লেখা লিখেছিলেন যে মুদ্রাস্ফীতি হতে পারে যদি সরকার এভাবে করে অনুমোদনা দেয়, বা সামগ্রিকভাবে আমাদের যে অর্থনৈতিক দশ নামবে বা অর্থনৈতিকভাবে আমাদের একটা ধাক্কা আসবে, সেটা মোকাবেলায় আমাদের জন্য বা আপনি কিভাবে দেখেন, কিভাবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত করোনা পরবর্তী সময়ের জন্য? অ্যাকচুয়ালি ভাই, আমাদের মতো দেশগুলোতে সরকারের একটা বিশাল ভূমিকা থাকে। সরকার চেষ্টাও করছে হয়তো। আমরা এই যে গ্রাম এলাকায় দেখবেন যে গরিবদেরকে চাল টাল দেওয়ার বিভিন্ন প্রোগ্রাম সরকার নিয়েছে। তবে কোভিডের কারণে সারা বিশ্বব্যাপী একটা বিশাল অর্থনৈতিক ধাক্কা কিন্তু আসতেছে, যেটা আমরা এখন কল্পনাও করতে পারতেছি না। আমাদের কল্পনারও অতীত। এক হিসাবে IMF হিসাব করেছে প্রায় 12 থেকে 15 ট্রিলিয়ন ডলার সারা বিশ্বে আয় কমে যাবে এই কোভিডের কারণে। তার মানে কি জানেন, চায়নার মতো একটা দেশের অর্থনীতি হারিয়ে যাবে। চায়না যদি পৃথিবীর থেকে
হারিয়ে যায়, সারা দুনিয়ার অর্থনীতি যে অবস্থা হবে সেরকম একটা অবস্থা সৃষ্টি হবে কোভিডের কারণে। এবং বাংলাদেশ তো ডেফিনেটলি এটার একটা অংশ হয়ে থাকবে। অনেক লোকের চাকরি যাবে। এটার জন্য আমি প্রথমত মনে করি, যখন আমাদের ইনকামের সমস্যা হয়, তাহলে প্রথম আমাদের নজর দেওয়া দরকার খরচ কমানোটা আগে দেখতে হবে। এই যে যেমন ধরেন এখন কোভিড আসছে, যে হয়তো 50,000 টাকা খরচ করে সংসার চালাতো, সে ডেফিনেটলি 20,000 টাকা কমাইয়া তার বিভিন্ন খরচ কাটছাট করে কমাইয়া কিন্তু একটা কোনো রকম সামাল দেওয়ার চেষ্টা করে। আমাদের দেশে আমি যে উদ্যোগটার অভাব লক্ষ্য করি, সেটা হচ্ছে খরচ কমানোর দিকটা কিন্তু না, খরচ কমানোর দিকে আমাদের নজর কম। বিশেষ করে প্রশাসনিক খরচ কমানোর দিকে আমাদের নজর কম। আমাদের সরকারি ব্যয়, গাড়ি বাড়ি, আমোদ ফুর্তি, এগুলো আমরা কিন্তু কমানোর দিকে যাই না। আমাদের এই ব্যয় সংকোচন, যে সরকারি ব্যয়, এটা কমানোর একটা চেষ্টা থাকতে হবে। বিশাল একটা প্রশাসনিক ব্যয় কিন্তু আমাদের রয়ে গেছে, এটা কমাইতে হবে। প্লাস ইকোনমিক অ্যাক্টিভিটিস, বিশেষ করে নিচের দিকে বলতে আমি বলছি যে ছোটোখাটো যাদেরকে আমরা বলি এসএমই বলি, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, ছোট এবং মাঝারি ব্যবসায়ী, যারা ছোট এবং মাঝারি ব্যবসা, এরা হচ্ছে অর্থনীতির প্রাণ। এই দেশে কয়টা বড় শিল্প আছে? এই দেশটা শুধু বড় শিল্প দিয়ে চলে না। কুতুবদিয়াতে কি বড় শিল্প আছে? দোকানদার আছে, ওই যে ওয়ার্কশপ আছে। চকরিয়াতে কি আছে? মাছের ঘের আছে। এই যে মাঝামাঝি, এই যে ছোট মাঝারি এবং ছোট যে ব্যবসা বা শিল্প, এদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এইখানে আমাদের কিন্তু সরকারের উদ্যোগ নেওয়া দরকার। যদি মাঝারি এবং ক্ষুদ্র শিল্প এবং ব্যবসাকে যদি উপযুক্ত প্রণোদনা দেওয়া না যায়, তাহলে আমাদের জন্য কিন্তু মহা বিপর্যয় সামনে আসছে। আপনি প্রণোদনা দিবেন না, তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। সে চার দোকান করতো, তার চার দোকান বন্ধ হবে। দুজন লোক কাজ করতো চার দোকানে, তাদের চাকরি যাবে। সে সে লবণের মিল করতো, লবণের মিল বন্ধ হয়ে যাবে। তার দুইটা তিনটা কর্মচারী ছিল, তাদের চাকরি যাবে। এবং তাদেরকে তখন চাল ডাল রিলিফ দিতে হবে। সুতরাং রিলিফ না দিয়ে আগে ভাগে তারা যাতে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যাতে চাঙ্গা থাকে, তারা যাতে ব্যবসাগুলো চালিয়ে রাখতে পারে, এই দিকে কিন্তু সরকারের কিন্তু নজর দিতে হবে। এইটা কিন্তু আমরা বোধহয় যথার্থ নজর বোধহয় দিতে পারছি না, এবং যথেষ্ট অ্যাটেনশন এদিকে দিতে পারছি না। এই একটা ভয় আমার মধ্যে কিন্তু কাজ করতেছে। আমাদের কিন্তু নজর বড় শিল্প প্রতিষ্ঠানের দিকে, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের দিকে, তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদেরকে সাপোর্ট দেওয়া, এটা আমাদের মূল লক্ষ্য হয়ে গেছে। তারা তো ডিসিশন মেকিং এর প্রভাব বিস্তার করতে পারে, তো তাদেরকে আমরা বেশি করে নজর দিচ্ছি। মিডিয়াম এবং স্মল এন্টারপ্রাইজের দিকে আমাদের নজর তেমন একটা দিতে পারছি না আমরা, বা দিচ্ছি না। এদিকে আমাদের নজর দিতে হবে যদি আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে চাই, সচল রাখতে চাই। মানুষকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, মানুষের আয়কে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, এটা আমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে এসএমই খাতকে। ধন্যবাদ স্যার। আমাদের মতো তরুণ যারা বর্তমানে কুতুবদিয়ার তরুণ প্রজন্ম, তাদের জন্য আপনার উপদেশ বা আপনার দিক নির্দেশনাটা কি? আমি তো মনে করি যে আমরা তো অত্যন্ত বৈরী পরিবেশে, এই যে বৈরী পরিবেশে লেখাপড়া করে দ্বীপের বাইরে এসে মোটামুটিভাবে নিজের স্থান করে নিয়েছি। আমাদের বর্তমানের যে তরুণ প্রজন্ম, আমি কিন্তু বাংলাদেশ নিয়ে অনেকে হতাশ। তো মাঝে মধ্যে হতাশা আমাকেও গ্রাস করে যে এই দেশের কি হবে, এই দেশের ভবিষ্যৎ কি। চারিদিকে যেভাবে অব্যবস্থাপনা, চারিদিকে যেভাবে দুর্নীতি, সবকিছু অদক্ষতা, সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি, মাঝে মধ্যে আমাকেও হতাশাগ্রস্ত করে। তারপরেও আমি আশার আলো দেখতে পাই আমাদের তরুণ সমাজের কথা চিন্তা করি। আমাদের ইউথ গ্রোথ, যেটা আমাদের তরুণ সমাজ, তারা যেহেতু আছে, আমাদের তরুণ সমাজের সংখ্যা অনেক বেশি, এবং এই তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশ টিকে থাকবে, এগিয়ে যাবে। এটা আমার একটা মূল বিশ্বাস। এটাই আমাদের শক্তির জায়গা, আমাদের তরুণ সমাজ। কুতুবদিয়ার ব্যাপারেও আমি বলবো, যারা তরুণ সমাজ আছে, আমি তাদের উপর খুব আস্থাশীল।
আমি যখন দীপশিখার কোনো অনুষ্ঠানে যাই, যখন দেখি যে আমাদের ছেলে মেয়েরা এই যে ইংলিশে অনার্স পড়ছে, লতে অনার্স পড়ছে, ইন্টারন্যাশনাল রিলেশনসে লেখাপড়া করছে, ইকোনমিক্সে লেখাপড়া করছে, ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করছে ঢাকাতে এসে, এইটা আমার আমার গর্বে আমার বুকটা ফুলে যায় যে এরা কি করে অনেকটা স্ট্রাগল করে এই পর্যন্ত এসে গেল। এই যে আমি আমি গর্বে আমার বুক, তারা সুতরাং তাদেরকে আমি বলবো তাদের যে সাহস বা শক্তি তারা ইতিমধ্যে দেখিয়েছে, এইটাকে ধরে রাখতে হবে, এটাকে আরো শানিত করতে হবে। তোমাদের যে শক্তি, তা তোমাদের যে আমি বলবো যে নিজের যে যোগ্যতা অলরেডি আমরা প্রমাণ দেখেছি, সেটাকে আরো শানিত করে এগিয়ে গেলে আমি ইনশাল্লাহ নিশ্চিত আমাদের ছেলেরা হারিয়ে যাবে না। আমাদের ছেলেরা একদম যে মনে করব যে এই যে দৃশ্যপট থেকে বিদায় হয়ে যাবে না, এটা আমার কিন্তু একটা বিশ্বাস। আমি আশা করব তারা নিজেদের যোগ্যতা বলেই ঠিক এগিয়ে যাবে, এবং আমি তাদের জন্য দোয়া করি যাতে তারা একদম একইভাবে একই স্পিডে সামনের দিকে এগিয়ে যায়। স্যার, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, আপনি তো দীপশিখার সাথে বিগত 4 বছর ধরে ছিলেন, আমাদের সব প্রোগ্রাম সবকিছু সম্পর্কে আপনি ওয়াকিবহাল, সবকিছু দেখছেন। আপনি দীপশিখার এই যে সামগ্রিক কার্যক্রম, আপনি হয়তো জানেন আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম করেছি, হচ্ছে যে ত্রাণ বিতরণ করেছি, তারপর হচ্ছে রমজানের সময় রমজান ইফতার উপহার, এবং আপনি সবকিছু সম্পর্কে জানেন। আপনাদের এই দীপশিখার এই কার্যক্রমটা বা আমাদের এই উদ্যোগটা, আমাদের যে কুতুবদিয়ার সব সন্তানরা ঢাকায় সম্মিলিত হওয়ার যে উদ্যোগটা, বা আমাদের সব যদি এক কথায় যদি বলি, আপনি দীপশিখার কার্যক্রমকে কিভাবে দেখেন? দীপশিখার বিষয়টা একটু পরে আসছে, এর আগে একটা কথা মিস করেছি, এটা একটু বলি। আমি আমার কুতুবদিয়ার ইয়াঙ্গার জেনারেশন ইয়ুথস, তাদের জন্য আমি দোয়া করি এই কারণে, এই দেশে দায়িত্বপূর্ণ জায়গায় না থাকলে দেশের জন্য কাজ করা কিন্তু মুশকিল। শুধু বাইরের থেকে সত্যিকার দৃশ্যমান অবদান রাখা কিন্তু মুশকিল যদি সেরকম দায়িত্বপূর্ণ পদে থাকা না যায়। সেটা রাজনীতি করে হোক বা চাকরি করে হোক, দায়িত্বপূর্ণ পদে না থাকলে সত্যিকার দৃশ্যমান কিছু করা যায় না। আমি যখনই সুযোগ পেলাম হেলথ সেক্রেটারি হিসাবে, আমি আর দেরি করি নাই। 2008-এর জুলাই মাসের 29 তারিখে একনেকের মিটিংয়ে আমি কক্সবাজার মেডিকেল কলেজটা অনুমোদনের ব্যবস্থা করে ফেলেছি। আল্লাহর রহমত এমন হলো, একনেকে আমি তখন প্ল্যানিং কমিশনের মেম্বার, আল্লাহর রহমত এমন হলো যে অনুমোদনের 2 দিন পরে আমি বদলি হয়ে গেলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসাবে। অনুমোদনটা আমার হাত দিয়ে হয়েছে, বাস্তবায়নটা আমার কাছে এসে গেল, বাস্তবায়ন দায়িত্ব স্বাস্থ্য এসে গেল। আমি আর মানি নাই, বুলডোজার চালিয়ে দ্রুত এটা বাস্তবায়নের কাজটা করেছি। যদি আমি এই চেয়ারে না থাকতাম, যদি আমি এই পদে না থাকতাম, আমি জানি না এই যে কক্সবাজার মেডিকেল কলেজের ভাগ্য কি হতো। হয়তো কবে হয়তো কি বলবো, হয়তো আল্লাহ গফুর রহিম জানে। কিন্তু আমি একদম যেহেতু কক্সবাজারের সন্তান, আমি একদম বুলডোজারের মতো চালিয়ে একদম ওয়েটিং লিস্ট থেকে 50 জন ছাত্র ভর্তি করে সদর হাসপাতালের থেকে কয়েকটা রুম নিয়ে ক্লাস চালু করে দিয়েছি, যাতে আর কেউ এটাকে বাতিল করতে না পারে সরকার বদল হলে। কারণ আমরা নোয়াখালীতে মেডিকেল কলেজ দেখেছি, একবার হয়েছিল, পরে এটা বাতিল করে কুমিল্লায় শিফট করে নিয়ে গেছিল সরকার বদলের পরে। ওই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমি এমনভাবে করে যাব, আমি যদি বদলি হয়ে গেলে যাতে এটা কেউ সরাতে না পারে। আমি স্টুডেন্ট ভর্তি করে দিয়েছি, যাতে করে বদলি যদি কারো কোনো খারাপ উদ্দেশ্য থাকে, স্টুডেন্টরাই এটা মোকাবেলা করে এটা ঠেকিয়ে দেবে, এই উদ্দেশ্য। সুতরাং ইয়াঙ্গার জেনারেশন যদি ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, দেশের জন্য অবদান রাখতে পারবে। আর দীপশিখা সম্বন্ধে বলি, আমি অত্যন্ত খুশি হয়েছি এই যে এই কোভিড সিচুয়েশনে দীপশিখার মেম্বাররা যে ধরনের একটা উদ্যোগ নিয়েছে নিজের এলাকায়। আমি দেখেছি ফেসবুকে বিভিন্ন ছবি দেখেছি, হেঁটে হেঁটে ঘরের দরজায় গিয়ে যেভাবে তোমরা সাহায্য পৌঁছিয়ে দিয়েছো, আমি তো দেখে তো আমার মনটা ভরে উঠেছে। এই না হলে তাহলে আর দেশের জন্য আর করলামটা কি? তোমাদের ক্ষমতায় যা আছে, তোমাদের ক্ষমতা কি? তোমরা তো এই বয়সে এর চাইতে বেশি আর কি করবা? এই সময়ে যেটা দরকার ছিল, এই সময়ে যে ধরনের সহযোগিতা দরকার ছিল, তোমরা তোমাদের সেই সক্ষমতা ব্যবহারের প্রমাণটা রেখেছো।
যে কোভিড সিচুয়েশনে গরিব লোকগুলার ঘরে ঘরে গিয়ে, এবং আমি দেখলাম যে শুধু একটা ইউনিয়নে না, যে সব কটা ইউনিয়নেই একদম গরিব লোকদের একদম দেখলাম তো ঘর কুঠির একদম ভাঙ্গা ঘর, ঘরের দরজায় গিয়ে তোমরা সাহায্যটা পৌঁছিয়ে দিয়েছো। এবং তাও এমন না যে তোমাদের পকেটের টাকায় তোমরা করতে পারছো, তোমাদের বিরাট ফান্ড আছে, এমন না। তোমরা মানুষের কাছ থেকে রিকোয়েস্ট করে তদবির করে ফান্ড জোগাড় করে এই যে এই কাজটা করেছো। আমি তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এইটাই তো তোমার এই যে দেশের সেবার যে একটা মানুষের যে প্রমাণ, এটা এটা একটা বিশাল কাজ তোমরা করেছো। তোমাদের এই ধরনের উদ্যোগ শুধু এখানে ঢাকাতে যেমন তোমরা পারস্পরিক সহযোগিতা করো, সেটার পাশাপাশি এই ধরনের উদ্যোগ যেটা রেখেছ, এইটা কিন্তু একটা বিশাল, আমি মনে করি যে কাজ তোমরা করেছো। এবং এই ধরনের এই যে জনকল্যাণমুখী কর্মকাণ্ড তোমরা ভবিষ্যতেও চালিয়ে যাবে, আমি এই প্রত্যাশা আমার রইল, এবং এই বিশ্বাসও এবং এই আস্থাও আমার আছে যে তোমরা এই ধরনের কাজ ভবিষ্যতেও করতে পারবে। তোমাদের উপরে আস্থা রাখা যায়, এই কথাটা আমি অন্তত বলতে পারি যে তোমাদের সংগঠনটার উপরে আস্থা রাখা যায়, এটা আমি অন্তত বলতে পারি। স্যার এই জায়গায় আমি একটু যোগ করি স্যার, আমরা টোটাল 265টা পরিবারের কাছে গেছি। প্রথম পর্যায়ে আমরা 70টা 6 ইউনিয়নের 70টা পরিবারের কাছে গেছি। দ্বিতীয় পর্যায়ে আমরা যখন ফান্ড আরো কালেকশন হলো 80 জন পরিবারের কাছে দিলাম। এরপরে হচ্ছে আমরা উপকূলীয় ত্রাণ বাংলাদেশ নৌবাহিনী থেকে আবেদন করে আমরা উপকূলীয় ত্রাণ ম্যানেজ করলাম। ঈদের আগের দিন আমরা 50 জনকে উপকূলীয় ত্রাণ পৌঁছে দিতে পারলাম। এবং সর্বশেষ যখন হচ্ছে জেলেদের সবকিছু বন্ধ, কারফিউ চলতেছিল, তখন আমরা প্রত্যেক ইউনিয়নে 10 জন করে টোটাল 60 জনকে আমরা উপকূলীয় ত্রাণ ম্যানেজ করে বাংলাদেশ নৌবাহিনী থেকে ম্যানেজ করে আমরা তাদেরকে দিয়েছি, এবং 5 জনকে আমরা নগদ অর্থ সহযোগিতা দিয়েছি। এই পর্যন্ত আমাদের এই এটা কার্যক্রম। না, তোমাদের এটা তো বেশ, আমি বলবো যে বেশ প্রশংসার দাবি রাখে। একটা বিষয় আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা একটু চিন্তা করে দেখতে পারো, কারণ আমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটি কবে যে খুলবে এটার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এবং কারণ এখানে সোশ্যাল ডিস্টেন্সিং এই যে ইত্যাদি ইস্যু রয়ে যাওয়াতে, এখন তো ঢাকাতে তো দেখতেছি অলরেডি এই যে এই অনলাইনে লেখাপড়া চালু হয়ে গেছে, ফলপ্রসূ হোক বা না হোক এটা চালু হয়ে গেছে। গ্রামের স্কুলগুলো, গ্রামের মাদ্রাসা আছে, স্কুল আছে, হেফজখানা আছে, আপনি এগুলো কীভাবে চলবে আমি জানি না। তোমরা যদি এখন তো মোবাইলের যুগ, মোবাইল তো মোটামুটি সবার একটা প্রত্যেক ইয়েতেই থাকে। তো এখন দেখতে পারো তোমরা এই লেখাপড়ার বিষয়টি গ্রামে, যতদিন পর্যন্ত তোমরা গ্রামে থাকো, যতদিন পর্যন্ত গ্রামে আছো আর কি, গ্রামে আছো, যে গ্রামে তো চলে আসলে যখন নিজের লেখাপড়া চলে আসবে, তাহলে তো চলেই আসলা। তো গ্রামের ছেলেপিলেগুলাকে যে কয়জনকে পারো, যে যার যার যে বড় যে পাড়ায়, যার পাড়ায় যে কজনকে পারো, দেখো যদি এই মোবাইল টোবাইলের মাধ্যমে কিছু লেখাপড়ার আয়োজন করা যায় কিনা, চালু। এটাই বলবো যে এটা না হলে দেখবে যে লেখাপড়া সব ভুলে যাবে, আমাদের ছেলেপেলেরা কিন্তু একদম ভুলে যাবে। আমি গ্রামে যারা লেখাপড়া করে একদম ভুলে, তাদের তো সেই সুবিধা নাই। এবং দরকার হলে এই কোনো এক জায়গায় বসে 2-3 জন করে একটু সেফলি বসে এই লেখাপড়ার আয়োজন করা যায় কিনা। তোমরা যে কজন আছো, সবাইকে তো পুরো আইল্যান্ড তো আর কভার করতে পারবে না। আমি মনে করো তোমরা যে তোমার বাসা যেখানে, বাড়ি যেখানে, সেখানে যদি অন্তত 5টা ছেলেকেও যদি অন্তত কিছু লেখাপড়ার সাথে সংযুক্ত রাখতে পারো, এটা মনটাকে একটু ফ্রেশ রাখা, লেখাপড়াটাকে একটু চালু রাখা আর কি। এবং প্লাস তাদের টেকনোলজির দিকেও একটু আগ্রহী করে তোলা, যাতে এটা তারা অভ্যস্ত হয়ে ওঠে আস্তে আস্তে গ্রাজুয়ালি। আমাদের তো অনলাইনের দিকে যেতে হবে, এটা একটা চিন্তা করে দেখতে পারো। এই যে অনলাইন সিস্টেমের সাথে আমাদের ছেলেগুলোগুলা, গ্রামের ছেলেগুলোগুলাকে কীভাবে যুক্ত করে আনা যায়, এই বিষয়ে তাদেরকে কীভাবে আগ্রহী করে তোলা যায়, সেই ব্যাপারে একটা কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা, তোমাদের তরফ থেকে নেওয়া যায় কিনা, একটু চিন্তা ভাবনা করে দেখতে পারো। এটা আমি বলছি না যে এটা আমি যা বলছি তাই করবে, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো এক্ষেত্রে কোনো ইনোভেশন কিছু করা যায় কিনা, একটু দেখতে পারো আর কি। আপনাকে ধন্যবাদ স্যার। স্যার আপনি দীপশিকার কাছে কি প্রত্যাশা করেন?
সামগ্রিকভাবে প্রশ্ন আপনি তো 4 বছর ধরে আছেন বা আমাদের বিভিন্ন প্রোগ্রাম সবকিছুই জানেন বা ঢাকা বা কুতুবদিয়া সব মিলিয়ে সামগ্রিকভাবে আপনি কি প্রত্যাশা করেন বা আগামী 5 বছর বা 10 বছরের দীপশিখাকে আপনি কিভাবে কোন অবস্থায় দেখতে চান? আমি আমি আমার কাছে তোমাদের কনস্টিটিউশনটা পরিষ্কার নয়। তোমরা যারা এখানে ঢাকাতে যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছো, তারাই তো ওখানকার মেম্বার। আমি জানি না লেখাপড়া শেষ করার পরে তোমরা এটা মেম্বার থাকবা না পৃষ্ঠপোষক হয়ে যাবা, আমাদের মতো পৃষ্ঠ প্যাট্রন হয়ে যাবা, আমি জানি না, নাকি দীপশিখার মেম্বারই থেকে যাবা আজীবনের জন্য, সেটা আমার জানা নেই। তবে এই যে আমার প্রত্যাশা হচ্ছে, এই যে আমি দীপশিখাতে দেখি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন যে এখন হচ্ছে, এই অ্যাডমিশনের শিডিউল যেটা দিচ্ছে ভর্তি করার জন্য, যে বিভিন্ন নোটিফিকেশন হচ্ছে যে কোথায় অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে করতে হবে। তোমরা দেখলাম যে তোমাদের ইয়ের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এগুলো দিচ্ছ। দিস আর দ্য ভেরি গুড স্টেপস দ্যাট ইউ হ্যাভ টেকিং। এই যে আমাদের ছেলেপেলেগুলাকে ফেসিলিটেট করা, তাদের যে এখানে লেখাপড়া করতে আসার যে বিষয়টাকে একটা স্মুথ করে দেওয়া, সাপোর্ট দেওয়া, তাদেরকে সাপোর্ট দেওয়া, এটা একটা ভালো কাজ। তা আমার প্রত্যাশা হচ্ছে তোমাদের যে একটা বন্ধন যে সৃষ্টি হচ্ছে, মেলবন্ধন যেটা সৃষ্টি হচ্ছে দীপশিখার মাধ্যমে, এটা অটুট থাকুক। এটা লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে না যাক, ডিগ্রি পাওয়ার সাথে সাথে শেষ হয়ে না যাক, এই বন্ধন থাকুক এবং তোমাদের এই অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ততা থাকুক। এবং প্র্যাকটিক্যাল লাইফে যখন চাকরি বাকরি লাইফে চলে যাবা, এই মেলবন্ধনটাকে কাজে লাগিয়ে একটা সামগ্রিকভাবে কুতুবদিয়ার উন্নয়নের জন্য তোমাদের এই সহযোগিতা, তোমাদের এই সম্পর্ক, তোমাদের এই মেলবন্ধনকে তোমরা কাজে লাগাতে পারবে, এই প্রত্যাশা আমি রাখবো। এবং সমষ্টিগতভাবে প্র্যাকটিক্যাল লাইফেও যাতে নিজের দেশের জন্য, নিজের দ্বীপের জন্য কাজ করতে পারো এবং দীপশিখা প্ল্যাটফর্মকে ইউজ করেই করতে পারো, সেরকম একটা উদ্যোগ তোমাদের থাকবে, এটা আমার প্রত্যাশা। স্যার, আমি এই জায়গায় আপনাকে একটু যোগ করি। আমাদের যারা পড়ালেখা শেষ হয় বা চাকরি করে, তারা আমাদের উপদেষ্টা পরিষদে তারা যুক্ত হয়ে যায়। অলরেডি আমাদের বিগত 3 বছরে যারা পড়ালেখা শেষ করেছেন, তারা উপদেষ্টা পরিষদে চলে যান, এবং যারা মাস্টার্স পর্যন্ত থাকেন তারাই হচ্ছে মেম্বারশিপ। তুমি আমার একটা জিনিস জিজ্ঞেস করছিলে, প্রাথমিক দিকে জিজ্ঞেস করছিলে একবার, যে ফোনে কথা হলো যে আমার জীবনের যে উল্লেখযোগ্য ঘটনা কি, এরকম একটা জানতে চাইছিল কি, ওই যে এই যে জীবনের, তাই না, উল্লেখযোগ্য ঘটনা জানতে চাইছিলে না, যে এটা কথা বলছিলাম। আমি আমার জীবনে যে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে 1 নম্বর যেটা আমার মনে করি যে আমার সৌভাগ্য হয়েছে, সেটা হচ্ছে সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার ছিল লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের জাতির পিতা। সিঙ্গাপুর যে আজকের যে সিঙ্গাপুর, এটা একটা গরিব দ্বীপ রাষ্ট্র ছিল, সব ছিল জেলে, মাছ ধরত। সেই সিঙ্গাপুরকে যে টেনে তুলেছে, আজকের সিঙ্গাপুর বানিয়েছে, মডার্ন সিঙ্গাপুর বানিয়েছে, এই লোকটার নাম হলো লি কুয়ান ইউ। সে ফর্মার প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর, ওনার ছেলে এখন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের। ওনার অতি কাছে থেকে ওনার সাথে একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম একবার, তাও 2008 সালে। ওনাকে কিছু আমি গুরুত্বপূর্ণ কিছু মূল্যবান প্রশ্ন করতে পেরেছিলাম। তোমরা যেমন আমাকে প্রশ্ন করছো, আমি তাকে কিছু প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম। এবং অতি কাছের থেকে যে আমার যে প্রশ্নগুলো বিবিসি লাইভ টেলিকাস্ট করেছিল, তোমরা যেমন আজকে লাইভ দেখাচ্ছ, আমি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এটা ছিল আন্তর্জাতিক পানি সম্মেলন, আন্তর্জাতিক ওয়াটার কনফারেন্স, সারা দুনিয়ার মন্ত্রী, সেক্রেটারি, হাজার হাজার লোক ছিল। আমি বাংলাদেশ দলের নেতৃত্বে দিয়ে গিয়েছিলাম প্ল্যানিং কমিশনের মেম্বার হিসাবে, আমার সাথে আরো 3-4 জন ছিল। ওই যে ডেলিগেশনের যারা লিডার ছিল, তাদেরকে লি কুয়ান ইউ সাহেব একটা ডিনার দিয়েছিলেন। ওই ডিনারে উনি একটা বক্তৃতা দিয়েছেন, ওখানে প্রশ্ন করার সুযোগ দিয়েছিল। আমি লাভ দিয়ে গিয়ে একদম সামনে গিয়ে একদম প্রথম ওনাকে প্রশ্ন করার সুযোগটা নিয়েছিলাম। এবং উনি যে আমাকে এই যে আমার যে প্রশ্নের যে জবাবগুলো দিয়েছিল এবং আমি যে সুযোগটা নিয়েছিলাম, সেটা একটা আমার জীবনের উল্লেখযোগ্য ঘটনা। যে
এবং আমার প্রশ্নগুলো ছিল বাংলাদেশকে ঘিরেই ওনাকে করেছিলাম। এইরকম একটা বিশ্বমানের একটা লিডার, যে তার যে এত ক্লোজলি তার সাথে ইন্টারেক্ট করা এবং তার কিছু মতামত নেওয়া বাংলাদেশ সম্পর্কে, এই সুযোগটা আমি মনে করি যে আমার জীবনে একটা বিশাল, এটা আমি এটা ঘটনা হিসাবে আমার মনে রয়ে গেছে এটা, এবং এটা আজীবন মনে থাকবে আমার এইটা। স্যার আমরা আরেকটা প্রশ্ন নিব কমেন্ট বক্স থেকে। অনেক আগে একজন প্রশ্ন করেছেন, আরমান রাকিব নামের একজন প্রশ্ন করেছেন, আমাদের দ্বীপ অঞ্চলের বেশিরভাগ পরিবার হচ্ছে গরিব এবং নিম্নবিত্ত, তাদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় না, তাদের জন্য আপনার উপদেশ বা পরামর্শটা কি? এখন ভাই, এখন তো আমাদের তো বেশিরভাগ গরিব, নো ডাউট। এই গরিব কিন্তু নতুন নয়, আমাদের লোকজন কিন্তু গরিব, কিন্তু ঐতিহাসিকভাবেই তো এই যে গরিবের সন্তান সন্ততিরাই মোটামুটিভাবে এই যে লেখাপড়া করে আসছে, তারা সবাই কিন্তু যে খুব ধনী পরিবারের সন্তান এমন নয়। আমাদের লোকজন গরিব, এটা ঠিক আছে। বাংলাদেশের তো গরিবের সংখ্যাই বেশি। তারপরেও আমি বলবো, এখন তো আমাদের ওখানে স্কুল কলেজ অনেক হয়েছে, লেখাপড়ার সুযোগ তো অনেক হয়েছে। আমাদের আগে আমরা যখন পড়ি তখন তো মাত্র 2টা স্কুল ছিল, যে আমাদের যে কুতুবদিয়া মডেল হাই স্কুল আর ধরুন হাই স্কুল। এখন তো মাদ্রাসা স্কুল মিলিয়ে আমাদের 18টা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং স্কুল মিলিয়ে, হাই স্কুল মিলিয়ে আমাদের 18টা প্রতিষ্ঠান আছে। সুতরাং স্থানীয়ভাবে এখন কলেজ হয়েছে, গার্ল স্কুল হয়েছে সরকারি, স্থানীয়ভাবে লেখাপড়ার তো সুযোগ এটা হয়েছে ওখানে। তো তারা ওই লেখাপড়ার সুযোগটা তাদের নিতে হবে। নিতে হয়ে এখন লেখাপড়া করার পরে আমি বলবো, যোগ্য না হলে সুযোগ পাওয়ার, এখন ভবিষ্যৎটা হচ্ছে, আমাদের ফিউচারটা হচ্ছে কম্পিটিশন, প্রতিযোগিতার বিষয়। সারা দুনিয়াতে কিন্তু টিকতে গেলে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। এখন কেউ হাতে ধরে টিকিয়ে রাখার সেই দিন কিন্তু নাই। এবং বাংলাদেশকে যদি বিশ্বে স্থান করে নিতে হয়, প্রতিযোগিতা করে নিতে হবে। এবং বাংলাদেশে যারা উপরের দিকে যাবেন তাদেরকে প্রতিযোগিতা করেই আগাইতে হবে। কুতুবদিয়ার থেকে যারা এগিয়ে আসতে চান তাদেরকে কিন্তু প্রতিযোগিতা করেই আগে আসতে হবে। ভবিষ্যৎটা প্রতিযোগিতার ভবিষ্যৎ। কারণ যারা প্রতিযোগিতায় টিকে থাকবেন, যারা প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন, তারাই কিন্তু এগিয়ে যাবেন। যারা টিকতে পারবেন না তাদের জন্য বলা মুশকিল। এখন তাদের সবাইকে তো মাস্টার ডিগ্রি করতে হবে, পিএইচডি করতে হবে এমন না। আর যিনি গরিবের ছেলে, তাকে যে মাস্টার ডিগ্রি করতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে, সে এমন না। আমাদের অনেক অনেক ট্রেডস আছে, টেকনিক্যাল ট্রেনিং নিতে পারে, পেশাগত ট্রেনিং নিতে পারে। তো এগুলো তো আমার মনে হয় না যে এত বেশি কঠিন বিষয়। এটা এটা সমুদ্র পার হলেই এই সুযোগ কক্সবাজার চিটাগাংয়ে কিন্তু পাওয়া যায়। এখন সবাই যদি মনে করে যে আমি হাইয়েস্ট সিট অফ লার্নিংয়ে যাবো, ঢাকা ইউনিভার্সিটিতে যাবো, তাহলে কিন্তু এই ধারণা কিন্তু সঠিক নয়। এবং আমি মনে করি যে যারা সত্যিকার অর্থে হাইয়েস্ট এডুকেশন অ্যাফোর্ড করতে পারবে না, তারা বিভিন্ন ট্রেডে যেতে পারে, বিভিন্ন টেকনিক্যাল কোর্সে যেতে পারে, তারা পেশাগত ট্রেনিংয়ে যেতে পারে এবং করে, তাহলে দেখা জীবনে একটা সম্ভাবনার দ্বার খোলার একটা ব্যবস্থা নিতে পারে আর কি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এতক্ষণ সময় দিয়েছেন, দীপশিখাকে সময় দিয়েছেন, কুতুবদিয়ার মানুষকে সময় দিয়েছেন, কুতুবদিয়ার মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আসলে আপনার কৃতজ্ঞতা প্রকাশের, ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সমাপনী বক্তব্য অতিথির। আপনি আমাদের এই প্রোগ্রাম, আমাদের লাইভ প্রোগ্রামটা, এই যে উদ্যোগটা সব মিলিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার সমাপনী বক্তব্য? আমি অত্যন্ত আনন্দিত এই প্রোগ্রামটার জন্য, বিশেষ করে আমার এলাকার ইয়াঙ্গার জেনারেশনের সাথে এই যে কানেক্টেড হতে পারলাম, এই জন্য অত্যন্ত আনন্দিত। তো এবং আমি মনে করি এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ। এতে করে আমার লাভ হলো যে আমি আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মনোভাব জানতে পারলাম, তারা কী সমস্ত কী বিষয়ে আগ্রহী, কী বিষয় জানতে চায়, কোন ধরনের বিষয় সম্বন্ধে জানতে চায়, তারা কুতুবদিয়া সম্পর্কে তাদের চিন্তা ভাবনা কি, এটা সম্বন্ধে একটা ধারণা আমার হয়ে গেল। আর আমি আমার মনোভাবটা প্রকাশ করার একটা সুযোগ পেলাম।
এটা এটা আমার জন্য একটা মনে করি যে এটা বিশাল বিশাল লাভ। আমি যারা উদ্যোক্তা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং আমি ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিলে আমি অলওয়েজ দীপশিখার যে কোনো প্রোগ্রামে আমি ইনশাল্লাহ আমার সহযোগিতা থাকবে। আমি আমার সহযোগিতা সাপোর্ট সবসময় থাকবে। আমার শুভাশিস থাকলো, আমার আশীর্বাদ থাকলো, আমার দোয়া থাকলো দীপশিখার জন্য। তোমরা ইনশাল্লাহ এগিয়ে যাবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি তোমাদের সাথে যুক্ত থাকতে পারলাম। কয়জন আছে আমি জানি না, যারাই আছে তাদের সাথে একটা একটা মতের বিনিময় হলো আর কি। তাদের সবার চেহারা আমি না দেখলেও একটা মতের বিনিময় হলো। আমি অত্যন্ত আনন্দিত। আমার এই বয়সে আমি আশা করব তোমরাও আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কোনো অকেশনে আবার হয়তো দেখা হবে, আমার এই প্রত্যাশা রইল আর কি। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবো। আমাদের এই প্রোগ্রাম ইনশাল্লাহ চলমান থাকবে। আমাদের আস্তে আস্তে আমাদের একজন একজনকে নিয়ে আসবো। আপনাকে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলা দেখার জন্য আমন্ত্রণ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা। আপনি সর্বশেষ আমাদের অনেকেই কুতুবদিয়া থেকে দেখছেন, কক্সবাজার থেকে দেখছেন, আমাদের অনেকে চিটাগং থেকে দেখতেছেন, অনেকে ঢাকা থেকে দেখতেছেন, শিকার ফাউন্ডিং মেম্বাররা অনেকেই দেশের বাইরে থেকে দেখতেছেন। সবার উদ্দেশ্যে আপনার শেষ কথা। আমার শেষ কথা হলো, যারা কুতুবদিয়া থেকে উঠে আসবেন, সমাজে প্রতিষ্ঠিত হবেন, জাতীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হবেন, তারা তো নিজের গুণেই কুতুবদিয়ার জন্য ফিল করবেন। বাট আমার নিবেদন থাকবে রুটকে, মূলকে যাতে কেউ না ভুলে। এটা এটা কুতুবদিয়ার একটা হক আমাদের প্রতি, যারা উঠে এসছি তাদের প্রতি এটা কুতুবদিয়ার একটা হক আছে। নিজের এলাকাকে যাতে না ভুলি, নিজের এলাকার মানুষকে যাতে না ভুলি, মূলের সাথে সম্পর্ক। আমি তো বলি যারা মূলের সাথে সম্পর্ক রাখে না তারা ছিন্নমূল। এরাই সবচাইতে বড় ছিন্নমূল। যারা মূলের সাথে সম্পর্ক ছিন্ন করে তারাই তো ছিন্নমূল। সুতরাং সবার কাছে নিবেদন থাকবে, যে যেখানেই থাকি না কেন আমাদের দ্বীপের নজর থাকবে। সবাই যে সব কিছু করে দিতে পারবে, দৃশ্যমান কিছু করে এমন নয়। একটু নজর রাখা, ইভেন অনুভব করা, এটাই কিন্তু প্রয়োজন। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আহ, স্যারের মনে হয় নেট কানেকশন একটু আটকে গেল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান, আমাদের লাইভ প্রোগ্রাম দেখেছেন, আমাদের অনুষ্ঠান শুরু করতে গিয়ে আমাদের অনেক প্রায় 15 থেকে 20 মিনিট দেরি হলো। স্যার নেট কানেকশন করতে পারে নাই। পরবর্তীতে মোবাইল থেকে কানেকশন করতে না পারে ল্যাপটপ ম্যানেজ করে উনি আমাদের সাথে কানেক্ট হলো। আপনারা যারা ধৈর্য ধরে অনেকক্ষণ সময় অপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আমাদের সাথে থেকেছেন, সকলকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য সকলকে আমন্ত্রণ। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।